যুবকটি দেখছে একজন মেয়ে শাড়ি পরে আলুথালু হয়ে দৌড়াচ্ছে। মেয়েটির খোঁপা আলগা হয়ে এখনই খুলে যাবে। সবাক চোখে মেয়েটির মুখমণ্ডল অবলোকন করে। গোল গোল মায়াবী মুখশ্রী, রক্তিম হয়ে আছে সৌন্দর্য। ওপাশ থেকে মোটামুটি স্পিড নিয়ে বাইক চালিয়ে আসছিল যুবকটি। বাম দিক থেকে মেয়েটি হঠাৎ করে তার বাইকের সামনে চলে আসে। সে কিছু বুঝে ওঠার আগে নিজেকে রাস্তার মাঝখানে আবিষ্কার করে। মুহূর্ত কেটে যায়। একটু দূরে রাস্তার ঠিক মাঝামাঝি পয়েন্টে বসে মেয়েটি তার শাড়ি ঠিক করছে আর আশেপাশে তাকাচ্ছে। লোকজন জড়ো হয়ে আছে। যুবকটির পরনে সেনাবাহিনীর কর্মকর্তার পোশাক দেখে কেউই কিছু বলার সাহস পাচ্ছে না। যুবকটি উঠে দাঁড়ায়। তার হাঁটু ছিলে গিয়েছে, পায়ে ভীষণ যন্ত্রণা করছে। সে ধীর পায়ে উর্বির দিকে এগিয়ে যায়। পা থেকে মাথা পর্যন্ত উর্বিকে দেখে। উর্বি নিজের শাড়ি ঠিক করছে। যুবক তার দিকে তাকিয়ে থেকে বোকার মতো। ভদ্রমহিলার বয়স আন্দাজ করতে পারছে না। হাত ছিলে গিয়েছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, কপালেও আঘাতের চিহ্ন। যুবক বলে, আপনি ঠিক আছেন? দৌড়াচ্ছিলেন কেন? সুইসাইড কেস? উর্বি ফ্যালফ্যাল করে তার দিকে তাকায়। যুবকটি দাঁড়িয়ে আছে। উর্বি একবার তাকে দেখে একবার তার বাইক। হঠাৎ বলে, আপনি তো ভালো স্পিড নিয়ে বাইক চালান, আমাকে 10 মিনিটের মধ্যে উত্তরা হাই স্কুলে পৌঁছে দিবেন প্লিজ। যুবকটি হা হয়ে উর্বিকে দেখে। তার মনে হচ্ছে মেয়েটি এখনই কেঁদে ফেলবে। কেন্দ্রের সামনে ভিড় জমে গিয়েছে। একজন আহত মহিলা সিকিউরিটি গার্ডের সাথে সমানে তর্ক করছে। সে ভেতরে ঢুকবেই, কিন্তু সিকিউরিটি গার্ড পারমিশন ছাড়া এভাবে কাউকে কেন্দ্রে অ্যালাউ করতে পারে না। আর্মি যুবকটি মহিলার কর্মকাণ্ড কয়েক মুহূর্ত দেখে। কার জন্য এত মরিয়া হয়ে ছুটে এসেছেন উনি, ভাই বোন। সে এগিয়ে গিয়ে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে। সিকিউরিটি গার্ড তার এক কথায় রাজি হয়ে যায়। উর্বি যুবকটির দিকে একবার তাকে ভিতরে চলে যায়, তাকে ধন্যবাদ না জানিয়েই। আর মাত্র 7 মিনিট বাকি। যারা ভিড় করে নাবিলদের দেখছিল তারাও যে যার হলে প্রবেশ করতে শুরু করেছে। মাঠে দাঁড়িয়ে আছে নাবিল, সাইমি আর পুলিশ দুজন। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কয়েকজন বলে ওঠে, আরে আরে একে। নাবিল সাইমি গেটের দিকে তাকায়। সব পরীক্ষার্থী তাকিয়ে দেখে একটা মেয়ে শাড়ি পরে হাতে একটা ফাইল নিয়ে ছুটে আসছে। মেয়েটা আহত, ঠোঁট কপাল বেয়ে রক্ত পড়ছে। মেয়েটি এদিকে আসছে। আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েটি হাসছে। দর্শকরা সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখে। আশ্চর্য, মেয়েটি হাসছে কেন? নাবিল তাকিয়ে আছে। কিছু শিক্ষকও কৌতূহলী হয়ে উকি দিচ্ছে। নাবিলের হঠাৎ করে একটা দৃশ্য মনে পড়ে যায়। ছোটবেলায় তার মা তাদের স্কুলের গেট ঢুকে দিয়ে যায়। পরে তার মনে পড়েছিল তার টিফিন বক্স দেয়নি। সে ঠিক একইভাবে দৌড়াতে দৌড়াতে আসে। তার মুখে ছিল প্রশস্ত হাসি। দুটো দৃশ্যই প্রায় একই রকম। রনব গেটের কাছে গাড়ি থামিয়ে বাইরে নামে। লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। সে ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখে উর্বি একটা টুলের ওপর ভাবলেশীন হয়ে বসে আছে। খোলা চুল, শাড়ি আলুথালু হয়ে আছে। আহত উর্বিকে দেখে চমকে যায় রনব। দ্রুত গিয়ে উর্বির সামনে দাঁড়ায়। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হাল তোমার? কি হয়েছে? ওরা কোথায়? তুমি অ্যাক্সিডেন্ট করেছ? আমি ঠিক আছি, একেবারে ঠিক আছি। নাবিল সাইমি যে যার হলে ঢুকেছে, আর চিন্তা নেই। হাঁপাতে হাঁপাতে এক নাগারে বলে উর্বি। রনব দেখছে উর্বির কথা জড়িয়ে যাচ্ছে। তুমি চলো, তুমি ঠিক নেই, তোমার ফার্স্ট এড দরকার, চলো। উর্বি বলে, যাব, আগে কিছুক্ষণ বসি এখানে, খুব ক্লান্ত আমি। রনব উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উর্বির পাশে বসে পড়ে। মুহূর্ত কেটে যায়। উর্বি আশেপাশে তাকায়, কাউকে খুঁজছ? রনব বলে, জানেন, আজ এক লোক আমায় সাহায্য করেছিল এখানে আসতে। আমি তাড়াহুড়োয় তাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি। ওই ব্যাপার, তা পরে যদি দেখা হয় দিয়ে দেবে না হয়। আবার কিভাবে দেখা হবে? পৃথিবীটা গোল, দেখা হতেই পারে। উর্বি একটু পরপর চিৎকার দিয়ে উঠছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত, ঔষধ লাগাতেই পুড়ে যেতে চাইছে। রাওনাফ নার্সের থেকে ঔষধ কেড়ে নিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, দেখি আমাকে দাও, সামান্য ঔষধ লাগাতে এত হিমশিম খাচ্ছ? স্যার, ম্যাম বারবার নড়ছে। আচ্ছা, আমি দেখছি। রাওনাফ এসে উর্বির সামনে বসে। উর্বি আর্তনাদ করে বলে, হয়েছে, অনেক হয়েছে, আর ঔষধ লাগাতে হবে না, এমনিতেই সেরে যাবে।
চুপ করে বসো, নড়লে আরও বেশি ব্যথা পাবে। আর আমি বলছি আপনাকে, আমার ক্ষত এমনিতেই সেরে যাবে। আগে ব্যথা পেলে কিংবা ছিঁড়ে গেলে আমি একটু বন পাতার রস লাগিয়ে নিতাম, ব্যাস চলে যেত। এটা বন পাতার রস লাগানোর মতো ক্ষত নয়। আর বন পাতা কি? রাউন্ড অবাক হয়ে তাকিয়ে আছে উর্বির দিকে। আছে একটা জংলি পাতা, দেখাবো আপনাকে। রাউন্ড উর্বির ব্যান্ডেজ করে দেয়। আজ তোমার স্ট্যামিনা দেখে আমি অবাক হয়েছি। না মানে হুটহাট জ্ঞান হারিয়ে ফেলো কি না? নিচু স্বরে রাউন্ড বলে। উর্বি জবাব দেয় না। রাউন্ড বলে, তোমার এবারে চাকরিটা বোধহয় আমার জন্য চলে যাবে মৃদুলা উর্বি, আমার বাচ্চাদের জন্য। উর্বি মাথা নিচু করেছিল। সে কথার উত্তর না দিয়ে বলে ওঠে, আচ্ছা ওদের তো 3 ঘন্টা পরীক্ষা, সময় তো হয়ে গিয়েছে, আনতে যাবেন না? যাবো, তুমি এখানে শুয়ে রেস্ট নাও। এখন তো হাঁটতেও পারবে না, কিছুক্ষণ থাকো, আমি ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে তোমায় নিয়ে যাব। উর্বি মাথা নাড়ায়। রাউন্ড কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করতে থাকে। উর্বি তার দিকে তাকায়, বলে ওঠে, কিছু বলবেন? থ্যাঙ্কস মৃদুলা উর্বি। বাক্যটা উচ্চারিত হতে যতক্ষণ সময় লেগেছে রাউন্ডের কেবিন থেকে বেরিয়ে যেতে তত সময় লাগেনি। উর্বি বসে থেকে চুপচাপ মেজের দিকে দৃষ্টি দিয়ে আছে। রাউন্ড আবার টেনশন হচ্ছে খুব। সেই যে উর্বি বের হলো, এখনো আসছে না। ফোন দিলে বলছে এসে জানাচ্ছি। ফোনে বললে কি অসুবিধে? এদিকে সামিউল বাড়িতে নেই, অন্তরা কেমন হাঁসফাঁস করছে। মেজো বউও তো চট্টগ্রাম। রওশান আরা খুব একটা বেশি হাঁটাহাঁটি করতে পারেন না, তবে আমিরুনকে দিয়ে বারবার খোঁজ নিচ্ছেন। নাবিল স্বামীর পরীক্ষা কেমন হয়েছে কে জানে, টেনশনে সব ভুলে যায়নি তো। রাউন্ড গেটের কাছে দাঁড়িয়ে আছে, একে একে সবাই এক্সাম দিয়ে বের হচ্ছে। তার ছেলে মেয়ে দুটোকে কোথাও দেখা যাচ্ছে না। সে বারবার ঘড়ি দেখতে থাকে। হঠাৎ দূরে দেখতে পায় নাবিল স্বামীকে। ওরা এদিক ওদিক দেখছে, তাদের পাপাকেই খুঁজছে সম্ভবত। রাউন্ড গলার স্বর উঁচুতে তুলে ডাকতে থাকে তাদের। নাবিল স্বামী তাদের পাপাকে দেখতে পায়। দুজনে প্রায় দৌড়ে আসে। কি হয়েছে, কেমন হয়েছে, সব কিছুর আনসার করেছো তো? ঘাবড়ে যাওনি তো? আরে পাপা, একটা একটা করে জিজ্ঞেস করো। আমার এক্সাম খুবই ভালো হয়েছে পাপা। নাবিল তোর কেমন হয়েছে? স্বামী জিজ্ঞেস করে নাবিলকে, এক্সাম কেমন হয়েছে সেটা রেজাল্টই বুঝবি, ঘ্যান ঘ্যান করিস না। আজ তোকে বাড়ি গিয়ে বুঝাচ্ছি, বেকুব মেয়ে একটা, দাঁত খিঁচিয়ে বলে নাবিল। স্বামী মুখ কালো করে বলে, একে তো নিজের জিনিস নিজে ক্যারি করতে পারিস না, তার উপর আমাকে বকছিস ভুলের জন্য। আমি কি করে বুঝবো ফাইল দুটো অদল বদল হয়ে যাবে? রাউন্ড তার ছেলে মেয়েকে থামিয়ে দিয়ে বলে, ব্যাস ব্যাস ব্যাস, এনাফ। এখন বাড়ি চলো, নিজেদের আরও স্মার্ট এবং স্মার্ট বানাতে হবে, বুঝলে? ওঠো গাড়িতে, আব্দুল তোমাদের নিয়ে যাবে। কেন পাপা, তুমি যাচ্ছ না? জিজ্ঞেস করে নাবিল। না, তোমার আন্টিকে হসপিটাল থেকে পিক করতে হবে, ওখানে তার ড্রেসিং হয়েছে। বেশ, তো আমরাও যাই, চলো, স্বামী বলে ওঠে। রাউন্ড স্বামীর দিকে অবাক চোখে তাকায়। স্বামী বলে, চলো পাপা, আন্টি দেখলাম খুব আঘাত পেয়েছে। তাড়াহুড়ো কিছু জানতেই পারলাম না, কি হয়েছিল পাপা? বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে দৌড়াতে গিয়ে। নাবিল তার পাপার মুখের দিকে তাকিয়ে থাকে। ব্যস্ত রাস্তায় কেউ শাড়ি পরে দৌড়ায়, এই মহিলাকে নাবিলের কখনোই স্বাভাবিক মনে হয়নি। এই মহিলা সত্যি অস্বাভাবিক। সবাই উর্বির দিকে তাকিয়ে আছে। এদিকে যে দুজন পরীক্ষার্থী দাঁড়িয়ে আছে সেদিকে কারো হুঁশ নেই। রওশনারা চেঁচিয়ে বলে, কি হাল, কি হয়েছে বৌমার? মা, কিছু হয়নি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, আমি ঠিক আছি, উত্তর দেয় উর্বি। এটা ছোট অ্যাক্সিডেন্ট কখন হলো, কিভাবে হলো? মা, এটা কিন্তু ঠিক না। দেখছেন দুজন পরীক্ষার্থী দাঁড়িয়ে আছে আর আপনি আমায় নিয়ে পড়ে আছেন। রওশনারা লজ্জিত ভঙ্গিতে হাসে বলে, ওদের পরীক্ষা কেমন হয়েছে তা আমি জানি, ওরা রাউন্ড আপ করিমের ছেলে মেয়ে। উর্বিকে রাউন্ড আপ বলে, এখন তুমি রেস্ট নাও। উর্বি মাথা নাড়ায়। রাউন্ড আপ তার ছেলেমেয়েদের দিকে তাকিয়ে বলে, সাইমি, নাবিল, তোমরাও ফ্রেশ হয়ে খেতে এসো, আমি টেবিলে অপেক্ষা করছি, তারপর কোশ্চেন পেপার দেখব তোমাদের। নাবিল ওর নিজের রুমে চলে যায়। উর্বি সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায়, কিন্তু পায়ে খুব ব্যথা। সাইমি এসে তাকে ধরে। দেখি আন্টি, আপনি আমার সাথে আসুন। উর্বি স্বামীর মুখের দিকে তাকায়। এই মেয়েটা তাকে ধরেছে। রওশনারা তাকিয়ে আছে সেদিকে। তার কাছে সে দৃশ্য ভীষণ ভালো লাগছে দেখতে। শর্মি উর্বির দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। এই মেয়ে, তুমি হাসছো কেন?
উর্বি শর্মির দিকে সরু চোখে তাকিয়ে বলে, কিছু না, এমনি বলতে বলেছি আমি। ধমকে সুরে বলে উর্বি, জানো আন্টি, তোমাকে একেবারে মিশরের মমিদের মতো লাগছে, পুরো শরীরে ব্যান্ডেজ করা। দ্য মাম্মি রিটার্নস। খিকখিক করে হাসতে থাকে শর্মি। উর্বি হেসে ফেলে, এই বাচ্চা মেয়েটা এত কথা জানে, অথচ প্রথম প্রথম কেমন গম্ভীর সাজার ভান ধরে থাকতো। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে উর্বি। হাত বাড়িয়ে শর্মিকে কাছে টেনে নেয়, নিজের কোলের উপর মাথাটা রেখে চুলে হাত বোলাতে থাকে। শর্মির সে আদরে কেমন শান্তি শান্তি লাগে। সে চোখ বন্ধ করে নেয়। কিশোরী অবুঝ মন কল্পনায় দেখে সে তার মায়ের কোলে শুয়ে আছে। কি নরম হাত, কি সুন্দর গন্ধ। যে হাতটা তার মাথায় বিলি কাটছে সেটা কি চমৎকার আরাম দিচ্ছে। বিছানার উপরে সেই দৃশ্যটা দেখে রাউনব দাঁড়িয়ে পড়ে, তারপর নিশ্চুপ হয়েই ঘর থেকে বেরিয়ে যায়। বিরক্ত করে না উর্বি আর শর্মিকে। আখতারুজ্জামান উর্বির দিকে তাকিয়ে বলে, গত রবিবার আসার কথা ছিল আপনার, আসলে এত ব্যস্ত। উর্বি নিচে সরে জবাব দেয়, গুড, ব্যস্ত থাকা ভালো, নিজেকে ব্যস্ত রাখা ভালো। এমনভাবে নিজেকে ব্যস্ত রাখুন যাতে সাইকিয়াট্রিস্টের কাছে আসার প্রয়োজনীয় না পড়ে। অবশ্য তাতে আমার ইনকাম কমে যাবে। আখতারুজ্জামান হো হো করে হাসতে থাকে কথাটি বলে। উর্বি চুপ করে বসে থাকে। আখতারুজ্জামান নড়ে সরে বসে, তারপর বলে, চলুন তবে শুরু করি, আজ আপনাকে কিছু টাস্ক দেব। উর্বির কাছে মনে হচ্ছে এই ব্যস্ত নগরীর সব থেকে সুন্দর স্থান হচ্ছে নীলক্ষেত। চারিদিকে শুধু বই আর বই। তার ইচ্ছে করছে বইয়ের রাজ্যে হারিয়ে যেতে। শর্মির জন্য সে জাফর ইকবালের দুটো সায়েন্স ফিকশন নিয়েছে। শাইমির জন্য সে কিছু নিয়ে যাবে। পরীক্ষা শেষ দুজনের। ওদের পরীক্ষার সময় সবাই ওদের কিছু না কিছু দিয়েছে, শুধু উর্বি দেয়নি। আচ্ছা, হুমায়ুন আহমেদের কয়েকটা বই নেওয়া যায়? উর্বি কিছুক্ষণ ভেবে মনে মনে বলে, না বাবা থাক, ওই লোকের বই দিয়ে কাজ নেই। কিশোরী বয়সে ওই লোকের বই পড়লে মেয়েদের মাথা খারাপ হয়ে যায়। উর্বি ঘুরে ঘুরে দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজি শেষে কিছু না পেয়ে সে বই বাদ দিয়ে অন্য কিছু দেবে বলে ভাবে, কিন্তু কি দেবে। উর্বি আড়ংয়ে যাবে বলে ঠিক করে। সব বড়লোকের ছেলে মেয়েদের আড়ং থেকে কিনলে নিশ্চয়ই পছন্দ হবে। উর্বি ঘুরে ঘুরে সব দেখতে থাকে। প্রত্যেকটা জিনিসের প্রাইসটা চোখ বুলিয়ে সে সেটা যথাস্থানে রেখে দেয়। ঘুরতে ঘুরতে উর্বির চোখ আটকে যায় একটা ড্রেসে। অসম্ভব সুন্দর একটা ড্রেস, একেবারেই শাইমিকে মানিয়ে যাবে। শাইমির জন্য ড্রেসটা কিনে উর্বি জেন্টস পয়েন্টের পাশ দিয়ে হাঁটতে থাকে। তার চোখ খোঁজাখুঁজি করছে নাবিলের জন্য কি নেওয়া যায়। হঠাৎই একটা পাঞ্জাবি দেখে সে দাঁড়িয়ে পড়ে। সে হাত বুলিয়ে দেখে পাঞ্জাবিটা একেবারে মসৃণ আর আরামদায়ক। উর্বির ইচ্ছা করছে এটাই নিয়ে নিতে। দেখে তো মনে হচ্ছে সাইজ ঠিকই হবে, কিন্তু প্রাইসটা আগে দেখে নিতে হবে। উর্বি উল্টে পাল্টে প্রাইস ট্যাগ খুঁজতে থাকে। একজন স্টাফ এসে বলে, এনি প্রবলেম ম্যাম? আসলে এটার দামটা জানতে চাই। কোনো প্রাইস ট্যাগ খুঁজে পাচ্ছি না ম্যাম। এটার প্রাইস জেনেও কোনো লাভ নেই, এটা অলরেডি সোল্ড আউট, সরি। উর্বি বিষণ্ণ ভঙ্গিতে পাঞ্জাবিটার দিকে তাকায়। আপনি ছেড়ে নিতে পারেন, এটা আমি নিচ্ছি না। ভারী আর হাস্কি পুরুষালী কণ্ঠস্বর। উর্বি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগলো। ভদ্রলোক মুখে মাস্ক পরে আছেন। উর্বি বলে, সরি, আমি বুঝতে পারছি না। আপনি আমায় বললেন? জি, আপনাকে। এটা আপনি নিতে পারেন, আমি অর্ডার ক্যান্সেল করে ফেলেছি। লোকটা উর্বিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। উর্বির ভীষণ অস্বস্তি হচ্ছে। পাশ থেকে স্টাফ লোকটি বলে, তাহলে তো ভালোই হলো ম্যাম, এটার দাম মাত্র 2900 টাকা। উর্বি ভাবাচাকা খেয়ে যায়। 2900 টাকা মাত্র? লোকটা এখনো দাঁড়িয়ে। উর্বি মিনমিন করে স্টাফকে বলে, ঠিক আছে, আপনি এটা প্যাক করে দিন। স্টাফ লোকটি চলে যায়। উর্বি তার সামনে মাস্ক পরে থাকা লোকটিকে বলে, আমি কি আপনাকে চিনি? লোকটি হেসে ফেলে বলে, চিনলেও চিনতে পারেন যদি আপনার মেমোরি ভালো থাকে। এরপর সে মাস্কটি খুলে ফেলে। উর্বি তাকিয়ে আছে। সে তো যার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। উর্বি বলে, আপনি সেই লোক না? ছেলেটি বলে, এই তো, আপনার মেমোরি তো দেখছি খুব ভালো। এভাবে একজন পথচারীর কথা মনে আছে? উর্বি হেসে বলে, আপনাকে সেদিন তাড়াহুড়োয় ধন্যবাদ দিতে পারিনি, আমার ছেলেমেয়ের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছিল আসলে। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? উর্বি হেসে মাথা নাড়ায়। যুবকটি অবাক হয়ে তার দিকে তাকিয়েই থাকে।
উচ্ছ্বাস রাগে ফুটছে। উর্বির আগের নাম্বারটা বন্ধ, বেয়াদবটা নাম্বার বন্ধ করে রেখেছে। নাম্বার বন্ধ করেই ভেবেছে তার থেকে পালাবে। এত সোজা বোকামে আজীবন বোকাই থেকে যাবে। সামনে জাহাঙ্গীর। উর্বির ইচ্ছে করছে কোথাও পালিয়ে থাকতে। এই লোকটা তাকে পেলে রাজ্যের মশকরা শুরু করে দেয়। উর্বির অসহ্য লাগে এসব। সেদিন বাড়িতে গিয়ে সবার সামনে দাঁত বের করে বলে, ভাবি নকশি কাঁথা কার জন্য বানাচ্ছেন? নতুন অতিথি আসছে নাকি? তারপর রানফের কানে ফিসফিস করে কি যেন বলল অসহ্য। সে কি জানে না এ বাড়িতে অন্তরার বাচ্চা হবে। উর্বি পালাতে পারে না। জাহাঙ্গীর তাকে দেখে চিৎকার দিয়ে ওঠে, ভাবি এদিকে আসুন, এদিকে। উর্বি আশ্চর্য হয়ে যায়, এটা তো হসপিটাল, এভাবে কেউ চেঁচায়? সে দাঁড়িয়ে পড়ে জাহাঙ্গীরের পেছন থেকে। জাহাঙ্গীরের স্ত্রী মিতা উকি দেয়, বলে, আরে ভাবি যে রওনক ভাইয়ের সাথে দেখা করতে এসেছেন বুঝি। উর্বি মনে মনে বলে, ব্যাস হয়ে গেল, এক রামে রক্ষে নেই, লক্ষণ তার দোসর। উর্বির কাছে জাহাঙ্গীরের থেকে তার বউকে বেশি ভয় পড়ছে। এই মহিলা চোখ টিপি দিয়ে এমন এমন সব মজা করে, উর্বির হাড় ঠান্ডা হয়ে যায় পুরো। সে মুখে হাসি আনার চেষ্টা করে বলে, কেমন আছেন আপনারা? সব ভালো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খবর কি? রাওনাফের কাছে এসেছেন কেন? দুজনে ঘুরতে টুরতে যাবেন কি না? উর্বি বিব্রত হয়ে বলে, না মানে কিছু কেনাকাটা করতে এসেছিলাম। হসপিটালের কাছেই ছিল, তাই ভাবলাম আসি। উনি বলেছিল আমার কাছে টেস্ট করাতে হবে। কেন কেন? কি টেস্ট ভাবি, কি ব্যাপার? দাঁত বের করে হাসতে হাসতে বলে জাহাঙ্গীরের স্ত্রী। উর্বি মিতার ইঙ্গিত বুঝতে পেরে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। সামান্য এই ব্যাপারটাকে নিয়েও এদের ডাবল মিনিং বের করতে হবে। সে বলে, কিছু না, কদিন থেকে জ্বর আসছে আর চলে যাচ্ছে, তাই আর কি। মিতা কনুই দিয়ে জাহাঙ্গীরকে খোঁচা দিয়ে বলে, কি হলো, আসল কথা বলো। জাহাঙ্গীর উর্বির দিকে তাকে বলে, ওহ হ্যাঁ ভাবি, আমরা এসেছিলাম একটা কাজে। রানবকে তো বলেছিলাম, ও হয়তো আপনাকে এখনো বলেনি। আমরা সবাই মিলে ট্যুরে যাচ্ছি সেন্ট মার্টিন যাওয়ার জন্য। এটা উপযুক্ত সময়, মোট 6 ফ্যামিলি যাচ্ছি, উইদাউট বাচ্চা কাচ্চা। রানবকে অনেক জোর করেও রাজি করাতে পারিনি, এখন যাচ্ছি চাচি আমার কাছে, সেই পারবে। নিজের ঘরে এসে নাবিলের চোখে পড়ে তার বিছানার উপর একটি সুন্দর পাঞ্জাবি। সে হাত বুলিয়ে দেখে ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি। কে কিনেছে? তার পাপাই হয়তো। পাপা তো প্রায় কিছু না কিছু কিনে এভাবে রেখে দেয়। নাবিলের বেশ পছন্দ হয়েছে। সে পাঞ্জাবিটা সাথে সাথে পরে নেয়, একেবারে মসৃণ। সত্যি পাপার পছন্দ আছে। রওনক নাবিলকে দেখে বলে, লুকিং গ্রেট বেটা। থ্যাঙ্কস পাপা। কখন নিলে? আরঙের মনে হচ্ছে। নাবিল অবাক হয়। খাবার টেবিলে সবাই চুপচাপ। নাবিল বলতে হয়, কখন নিলে মানে? এটা তুমি আমায় দাওনি? না তো আমি দেইনি। তবে? শর্মী পাশ থেকে বলে, এটা আন্টি কিনেছে তোমার জন্য ভাইয়া। আপুকেও একটা ড্রেস দিয়েছে, ভীষণ সুন্দর। আমাকে দিয়েছে অনেকগুলো বই। নাবিল উর্বির দিকে তাকায়। উর্বি চুপচাপ খাচ্ছে। নাবিল কিছু বলে না। সেদিনের ঘটনার পর থেকে উর্বিকে ভীষণ সমঝে চলে সে। তবু উর্বির দেয়া পাঞ্জাবিটা পরে থাকতে তার ইচ্ছে করছে না। তার ধারণা উর্বির দেয়া পাঞ্জাবি পরে থাকা মানে উর্বিকে মাম্মার জায়গায় দিয়ে দেয়া। নাবিল তা করবে না। কিছু না বলে নাবিল উঠে নিজের ঘরে চলে যায়। উর্বি চুপচাপ খেতে থাকে। তার চোখ মুখ স্বাভাবিক, সবাই তার দিকে তাকিয়ে আছে। উর্বি স্বাভাবিকভাবে খাচ্ছে। খেতে খেতে সবার দিকে তাকিয়ে বলে, কি আপনারা বসে আছেন কেন? খাচ্ছেন না কেন সবাই? শর্মি খাও। উর্বিকে রুমে কোথাও না পেয়ে রাওনক বারান্দায় চলে আসে। উর্বি অন্ধকার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। উর্বি। রাওনকের ডাক শুনে উর্বি চমকে ওঠে। ভয় পেয়েছে? আই এম সরি। তুমি এভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? এমনি। রাওনক কিছু বলার আগে উর্বি বলে ওঠে, মিতা ভাবি ফোন দিয়েছে অনেকবার। আর বলো না, আমাকে পাগল করে ছাড়বে। এখন আবার মাকে ধরেছে। মা ওদের কোনো কেন লাই দিচ্ছে বুঝি না। 5 মিনিট আগে ফোন দিয়ে সব কনফার্ম করে ফেলেছে। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সে হয়তো চাচ্ছে তার ছেলে আর ছেলের বউ একে অপরের প্রেমে পড়ুক, তাই একটু নিরিবিলিতে পাঠাতে চাচ্ছে। উর্বির মুখে এমন কথা শুনে রাওনক বিব্রত হয়। কেসে বলে, আচ্ছা আমি যাই। হ্যাঁ। রাওনক রুমের ভেতরে চলে যায়। উর্বি মুখে আঁচল দিয়ে হাসতে থাকে। এত সামান্য কথায় এত লজ্জা কিভাবে পায় একজন পুরুষ? সে কি রাওনককে প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি? আজব লোক। হাসতে থেকে উর্বি। হাসতে হাসতেই তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। সে একদৃষ্টি অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। নাবিল চোখ বন্ধ করে বিছানার উপর হয়ে শুয়ে আছে। ঘর অন্ধকার। রওশনারা এসে বাতি জ্বালিয়ে দেয়। নাবিল উঠে বসে। রওশনারার দিকে তাকিয়ে বলে, ও দাদু তুমি এসো, কিছু বলবে?
না, তোকে দেখতে এলাম, তোর সাথে একটু গল্প করতে এলাম। রসনারা বসে পড়ে, নাবিল চুপ করে আছে। তোর কি রাগ পড়েছে? রাগ? আমি কেন রাগ করব? দাদু প্লিজ, ওনার গল্প করতে আসলে তুমি যেতে পারো। রসনারা বলে, দাদু ভাই একটা কথা বলতো। কি? উর্বিকে এতদিন ধরে দেখছিস, তোর কেন ওর উপর এত রাগ? নাবিল কোনো উত্তর দেয় না। রসনারা বলতে থাকে, তুই ভয় পাচ্ছিস যে ও রাওনাবকে তোদের থেকে দূরে সরিয়ে দেবে, তোদের মায়ের জায়গা নিয়ে নেবে। কেউ কি করে জায়গা নিতে পারে দাদু? নাবিল ধীরে ধীরে বলে, তুমি কেন এমনটা করলে দাদু? পাপার সাথে ওনার বিয়ে দেওয়াটা কি খুব দরকার ছিল? না, দরকার ছিল না, পুরোটাই হয়েছে আমার খেয়াল খুশির জন্য, আমি মানি। কিন্তু আমি পরে অনেক ভেবেছি উর্বির সাথে তোমার পাপার বিয়ে দেওয়াটা ছিল আমার সঠিক সিদ্ধান্তের মধ্যে একটি। তোমার পাপা খুবই ভালো মানুষ, আর উর্বিও একটি চমৎকার মেয়ে। ভালোই ভালোই মিলেমিশে গেলে কি হয় জানো তো দাদু? সব কিছু ভালো হয়ে যায়। এই সংসারটা কখনোই আর ছন্নছাড়া হবে না, আমি নিশ্চিত। উর্বি হতে দেবে না। তুমি ওই মেয়েটির নামে অন্ধ হয়ে গিয়েছো দাদু। রসনারা হাসে। অন্ধ ঠিক না দাদু, উর্বির মধ্যে আমি আরেকটা রসনারা দেখি। রসনারা খুব ভালো কোনো মহিলাও নন, সবাইকে সবসময় জোর জবরদস্তি করে রসনারা। রসনারা নাতির কথায় হাসে, বলে, তোমরা একদিন যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এ বাড়ি খালি হবে, আমি মরে যাব, তখন তোমার পাপার অবস্থা কি হবে তুমি ভেবেছো কখনো? জীবন এভাবে কাটতে পারে না দাদু। একজন কাছের মানুষ খুবই দরকার, নিজের মানুষ। একদিন তুমি বুঝবে দাদু, এখন তুমি সেটা বোঝার পরিস্থিতিতে নেই। হ্যাঁ, সেজন্য বুড়ো বয়সে এসে বিয়ে করতে হবে। তা তুমি বসে আছো কেন? তুমি একটা বিয়ে করে নাও, নিজের লোক বানাও একটা। রওশনারা হেসে বলে, আমার জন্য তো তুমি আছোই দাদু, নিজের লোক। নাবিল হেসে ফেলে, ভাত খাবে না দাদু? তোমার নতুন মা তোমার জন্য টেবিলে ভাত বেড়ে রেখেছে। নাবিল আর চোখে তাকায়, রওশনারা হাসি চাপিয়ে আছে। নাবিল কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি কি আজ ওনার সাথে বেশি বাজে ব্যবহার করেছি দাদু? ওনাকে কি ভালো করে থ্যাঙ্কস বলা উচিত ছিল? মিথ্যে কথা বলবো না দাদু, তবে তুমি এমনটা না করলেও পারতে। হুট করে তোমার এভাবে চলে আসা উচিত হয়নি। আমার কি তাকে সরি বলা উচিত দাদু? রওশনারা তাকিয়ে আছে নাবিলের দিকে। নাবিল নরম হয়ে জানতে চাইছে। রওশনারা নাতির দিকে চুপ করে তাকিয়ে থাকে। নাবিল বলতে থাকে, কিন্তু আমি কখনোই আমার মাম্মার জায়গায় অন্য কাউকে দেব না দাদু। আমি শর্মি আর শাইনি নই। ভাবি এদিকে আসেন, এদিকে। আপনি ভাইয়ের পাশে বসেন, পেছনে বসেছেন কেন? উর্বি মিতার দিকে তাকায়, তারপর রোবটের মতো এসে রাওনাফের পাশে বসে। তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গাড়িতে মিউজিক চলছে, সবাই হেই হেই করছে। চুপ করে আছে শুধু রাওনাফ আর উর্বি। উর্বি মনে মনে ভাবে, কে বলবে এদের বয়স হয়েছে, এখনই এত ফুর্তিবাজ, না জানি কলেজ জীবনে কি করেছে। আর চোখে এক পলক রাওনাফের দিকে তাকায় সে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা পড়ছে সে। উর্বি মনে মনে হাসে, এই ডাক্তারদের পড়াশোনা কখনোই শেষ হয় না। উচ্ছ্বাস হাসছে। ভাই হাসছেন কেন? সজীব অবাক হয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা কেমন সিনেমাটিক হয়ে গেল। আমার প্রেমিকা সামনের গাড়িতে তার স্বামীর পাশে বসে আছে, আর আমি হন্য হয়ে তাদের ফলো করছি। আমায় আবার ফলো করছে আমার শত্রু। এরকম একটা সিনেমা মনে হাসছে যেন দেখেছি। সজীব চুপ করে আছে, তার ভীষণ ভয় লাগছে। এতবার করে বলেছে এত রিস্ক নিয়ে লাভ নেই। কে শোনে কার কথা? এই সুরের বাচ্চা মামুন আবার তাদের ফলো করছে কেন? ভাই নিজের জন্য কোনো বিপদ ডাকতে চলেছে কে জানে। রাত 9টা নাগাদ তারা সেন্ট মার্টিন পৌঁছে যায়। তারা সবাই উঠেছে সেন্ট মার্টিনের সুপরিচিত ব্লু প্যারাডাইস রিসোর্টে। সবাই খুব ক্লান্ত। সবাই মিলে ঠিক করেছিল রিসোর্টে পৌঁছেই আগে রেস্ট নেবে, তারপর খাওয়া দাওয়া। উর্বিদের জন্য ঠিক হয়েছে 404 নম্বর রুম। সবাই সবার লাগেজ নিয়ে সবার রুমে যাচ্ছে। রাওনাপ রিসিপশন থেকে চাবি নিয়ে এসেছে। তারা রুম বয়কে অনুসরণ করে নিজেদের রুমের দিকে এগোচ্ছে। উর্বি তার স্বামীর পিছু পিছু হাঁটছে। সে ধারণাও করতে পারছে না এই রিসোর্টে রুম নাম্বার 412-তে তার জন্য অপেক্ষা করছে কেউ। উর্বি বুঝতে পারছে না সে কোথায়। হাত দিয়ে চোখ ডলছে সে। পরক্ষণে মনে পড়ল সে তো সেন্ট মার্টিনের একটা রিসোর্টের রুমে আছে। বাইরে থেকে মিষ্টি রোদ জানালার সাদা রঙের পাতলা পর্দা ভেদ করে রুমের ভেতর উকি দিচ্ছে। তাদের ঘরটা বেশ বড়।
গোটা রিসোর্টটাই অনেক বড়। উর্বি গা থেকে চাদর সরিয়ে মেঝেতে পা রাখে। রওনককে কোথায় দেখতে পাচ্ছে না, কোথাও বেরিয়েছে নাকি। সে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয়। এত বেলা হয়ে গিয়েছে, এত বেলা অবধি সে ঘুমায় না। কিন্তু গতকাল রাতে জার্নি করে সে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। উর্বি ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায়। রাউনফের ব্যবহৃত চাদরটা একেবারে গুছিয়ে ভাঁজ করে রাখা। এই মানুষটি খুবই গোছালো। এত গোছালো পুরুষ উর্বি দেখেনি। বিছানার সাথে লাগোয়া টেবিলটায় একটা কফি মেকার আর কিছু ইনস্ট্যান্ট কফির পাতা দেখতে পায় সে। দেখে উর্বির কফি খেতে ইচ্ছে করছে। সে নিজের জন্য এক মগ কফি বানিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দায় গিয়ে সে চমকে যায়। এখান থেকে সমুদ্র সৈকতের চমৎকার দৃশ্য উপভোগ করা যাচ্ছে। উর্বিদের ঘরটির 4 তলায়। রিসোর্টের বাগানে প্রচুর লোকজন, সবাই যে যার মতো আনন্দ করছে। হঠাৎ রাউনফের দিকে তার চোখ যায়। পুল সাইডের পাশে একটা টেবিলে তারা বন্ধুরা মিলে হেই হেই করে গল্প করছে। রাউনফকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। রাউনফের বন্ধুদের বউয়েরা ব্যস্ত সেলফি নিতে। উর্বি কফিটা শেষ করে সে এখন কি করবে? রাউনফকে ফোন দেবে। রাউনফকে ফোন দিতে হয় না, রাউনফই তাকে ফোন দেয়। উর্বি কানে ফোন চেপে ধরে রাউনফের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তুমি উঠেছ? হ্যাঁ, এই তো কিছুক্ষণ হলো। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করব। তুমি ফ্রেশ হয়ে গ্রাউন্ড ফ্লোরে আসতে পারবে নাকি আমি আসবো? না, আমি পারবো, আপনার আসতে হবে না। রাউনফ ঠিক আছে বলে ফোন রেখে দেয়। সে হাত নেড়ে নেড়ে পুনরায় বন্ধুদের সাথে গল্প করতে শুরু করে। উর্বি 2 মিনিট তার দিকে তাকিয়ে থেকে রেডি হয়ে যায়। উর্বির চোখে ভীষণ সুন্দর লাগছে। সে আকাশি রঙের কাঞ্জিভরম শাড়ি পরেছে। মুখে একটু পাউডার লাগিয়েছে, একটু লিপস্টিকও কি দেবে। কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে থেকে লিপস্টিক লাগানোর সিদ্ধান্ত নেয় সে। যা সেজেছে সেটাই ঢের। সাজবেই বা কেন? উর্বি নিজেকে গুছিয়ে নিয়ে পার্সটা হাতে তুলে নেয়, তারপর পা বাড়ায় রুমের বাইরে। উর্বি রুম লক করে ঘুরে দাঁড়াতে চমকে ওঠে। তাদের রুমের বিপরীতে রুম নাম্বার 212-তে একজন লোক ঢুকলো। উর্বি পেছন থেকে এক ঝলক দেখলো উর্বি লোকটিকে। লোকটির অবয়ব এমন চেনা চেনা মনে হলো কেন? দাঁড়িয়ে আছো কেন? যাবে না? উর্বি ঘুরে তাকায়। রাউনফ দাঁড়িয়ে আছে। আপনি এলেন কেন? আমি যেতাম। তোমার দেরি হচ্ছিল দেখে ভাবলাম কোনো অসুবিধা হয়েছে, মানে ওরা পাঠিয়েছে। উর্বি মনে মনে হাসে। রাউনফ করিম খানকে সবসময় সবাই জোর করে, মুখে বলে আমি কি ছোট বাচ্চা? তা ঠিক না, চলো, সবাই অপেক্ষা করছে। উর্বি রাউনফের পিছু পিছু যেতে থাকে। কিছুক্ষণ বাদেই 212 থেকে বেরিয়ে আসে উচ্ছ্বাস। বেরিয়ে এসে মুখে মাস্ক লাগিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে। খাবার সময় সেলফি এবার উর্বির খুবই বিরক্ত লাগছে। জাহাঙ্গীরের স্ত্রী মিতা বলে, আরে সবাই মিলে একটা সেলফি তুলি, চলো, সবাই তাকাও। সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছে। যে যার বউয়ের কাঁধে হাত রেখেছে। হঠাৎ উর্বির কাছে দৃশ্যটা খুবই ভালো লাগলে। জুনায়েদের স্ত্রী রাবিয়া বলে ওঠে, আরে রাউনফ ভাই, আপনিও ভাবিকে ধরে রাখুন না। উর্বি হকচকে ওঠে। রাউনফও ভীষণ বিব্রত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। মৌমিতা বলে ওঠে, আরে বাদ দাও না, লজ্জা পাচ্ছে কেন? তোমরাও না। লামিয়া পাশ থেকে মৃদু হেসে বলে ওঠে, চলো এবার সবাই তাকাও। তখন থেকে সেলফি স্টিক তুলে বসে আছি, তাকাও। তারা ছবি তুলছে। লামিয়া মাথা ঘুরিয়ে উর্বিকে নিচু স্বরে বলে, হাসো। উর্বি হাসার চেষ্টা করে। দূরে টেবিলে বসে আছে উচ্ছ্বাস। সে অপলক দৃষ্টিতে উর্বিকে দেখছে। নাবিল স্যান্ডউইচ নিয়ে খুঁটছে, শুধু খাচ্ছে না। শাইমি আর শর্মি দুজন মিলে অতি উৎসাহের সাথে পরিকল্পনা করছে খালামণিদের বাড়িতে গিয়ে কি করবে। খাবার টেবিলে তারা 5 জন, শর্মি, শাইমি, নাবিল আর সামিউল অন্তরা। কিছুক্ষণ পরে নাবিল শর্মিদের ধমক দিয়ে বলে, চুপ করবি তোরা, আমার বিরক্ত লাগছে এসব শুনতে। সবাই মাথা তুলে নাবিলের দিকে তাকায়। শাইমি কড়া গলায় বলে, গতকাল থেকে খিটখিট করেই যাচ্ছিস, দিস ইজ টু মাচ নাবিল। নাবিল চুপ করে থাকে। শাইমি ক্ষীণবাদে বলে ওঠে, পাপা তার ওয়াইফকে নিয়ে ঘুরতে গিয়েছে। সামিউল শাইমির কথা শুনে নাবিলের দিকে তাকায়। নাবিলের মেজাজ এর জন্য চটে আছে। নাবিল চুপ করে থেকে বলে ওঠে, কাল বুঝেছি পাপা ওয়ার্ল্ডস বেস্ট পাপা হলেও কখনো বেস্ট হাজবেন্ড ছিল না। মাম্মাকে কখনো পাপা ভালোই বাসেনি। সামিউল পাশ থেকে বিড়বিড় করে বলে ওঠে, ভালো না বাসলে তোরা পৃথিবীতে টপকালি কিভাবে?
অন্তরা সামিউলকে খোঁচা মেরে চেঁচিয়ে ওঠে, থামবি তুমি? ওরা বাচ্চা। শারমিন নাবিলের দিকে তাকিয়ে নরম গলা বলে, নাবিল প্লিজ পাপাকে এভাবে জাজ করিস না, চাই না তো হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে নাবিল। দুপুরে সবাই মিলে সমুদ্রের স্থানে স্নান করার জন্য বের হয়েছে। উর্বির একদমই ইচ্ছে করছিল না, কিন্তু সবাই মিলে তাকে টেনে নিয়ে যায়। সে শাড়ি পরে আছে, মেরুন রঙের সাধারণ সুতি শাড়ি। রওনক চুপচাপ হাঁটছে। উর্বির কাছে এসে মিতা বলে, কি ব্যাপার উর্বি, তুমি এভাবে রওনক ভাইয়ের থেকে আলাদা হয়ে থাকো কেন? আরে লজ্জা কিসের, আমরাই তো। উর্বি কি বলবে বুঝতে পারছে না। জবাবে সে শুধু মুচকি হাসে। রওনক ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি রাতে? পেছন থেকে আশিকের স্ত্রী জান্নাত বলে ওঠে, না তো, ঝগড়া কেন হবে? তাহলে তার কাছে যাও। কথাটি বলে জান্নাত উর্বিকে এক প্রকার ধাক্কা দিয়ে রওনকের দিকে পাঠিয়ে দেয়। রওনকের চোখে উর্বির চোখ পড়ে। সে চোখ নামিয়ে হাঁটতে থাকে। উর্বির এখন একটু শান্তি লাগছে। বিচে এসে এখন কেউ আর তাদের নিয়ে পড়ে নেই। যে যার স্বামীর সাথে সমুদ্র স্নান করছে। এদের দেখে উর্বি সত্যি সত্যি অবাক লাগে। এদের ছেলেমেয়েরা নাকি আবার স্কুলে পড়ে। তবে উর্বির খুব ভালো লাগে এদের স্বামী স্ত্রীতে খুনসুটিগুলো। সৈকতে একা একা হাঁটতে থাকে সে। মৃদুমন্দ বাতাসে তার খোলা চুলগুলো উড়ছে। উর্বি চুলে কোনো মতে একটা খোঁপা বেঁধে নিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছু ঝিনুক তার পায়ে লাগে। সে ঝিনুকটা উঠিয়ে ঘুরিয়ে ফিরে দেখতে থাকে। বাহ, বেশ সুন্দর তো। উর্বি 2 মিনিট দাঁড়িয়ে থেকে ঝিনুক কুড়াতে শুরু করে। কি করছ? পেছন থেকে বলে রওনক। উর্বি লজ্জিত ভঙ্গিতে বলে, ঝিনুক কুড়াচ্ছি। এগুলো দিয়ে কি হবে? অবাক হয়ে উর্বির হাতের দিকে তাকিয়ে আছে সে। এগুলো খুবই সুন্দর, শর্মি নিতে বলেছিল, ওকে একটা ক্রাফট বানিয়ে নেবে বলছিল ওর চারুকলা ক্লাসে। রওনক হাসে। উর্বিকে তার এখন শর্মির মতো একটা বাচ্চা মনে হচ্ছে। উর্বি কথা না বাড়িয়ে ঝিনুক কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে। রওনক কিছুক্ষণ তাকে দেখে। খানিক বাদে সেও তার পায়ের কাছ থেকে একটা ঝিনুক উঠিয়ে উর্বিকে এগিয়ে দেয়। উর্বি এক পলক রওনকের দিকে তাকিয়ে তার হাতের দিকে তাকায়, তারপর মুচকি হাসি দিয়ে সেটি নেয়। এই দেখো দেখো, ওদিকে দেখো। মিতার কথায় সবাই দূরে রওনক আর উর্বির দিকে তাকায়। দুজনে পাল্লা দিয়ে ঝিনুক কুড়িয়ে জড়ো করছে। জুনায়েদ বলে, আমাদের সামনে এমন ভাব করে জানো ভাজা মাছটা উল্টো খেতে পারে না এরা দুজন। গলায় গলায় কত ভাব দেখেছ। দাঁড়াও, এখনই ধরছি দুটোকে। মৌমিতা এগিয়ে যেতে নেয়। সবাই হো হো করে হাসতে থাকে। লামিয়া তাকে বাধা দিয়ে বলে, মৌমিতা প্লিজ যাস না, ওরা ওদের মতো থাকুক, আমাদের ওদেরকে নিজেদের মতো করে ছেড়ে দেওয়া উচিত। ঠিক বলেছ। জাহাঙ্গীর লামিয়ার কথার পিঠে বলে। দূর থেকে উচ্ছ্বাস উর্বি আর রওনকের দিকে তাকিয়ে আছে। সে দীর্ঘ সময় আগে একটা সিগারেট ধরিয়েছিল, কিন্তু সেটি তার হাতেই পুড়ছে, ওড়াচ্ছে না সে ধোয়া। পুরুষদের আর পছন্দ কি? শেষমেশ তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সব কিনবে। আমরা কয় বন্ধু এখানে বসে কফি খেতে খেতে আড্ডা দেই, তোমরা ঘুরে ফিরে কেনাকাটা করো। আশিক বলে কথাটি। তারা সবাই সন্ধ্যায় শপিং করতে বেরিয়েছে। উর্বি চুপচাপ বসে আছে। তাকে অন্যরা টানাটানি করছে। শেষমেশ বাধ্য হয়ে সে উঠল। মহিলারা সবাই বিভিন্ন জিনিস দেখছে, দরদাম করছে। উর্বি সব ঘুরে ফিরে দেখছে। সেন্ট মার্টিনের সব থেকে বড় লোকাল মার্কেট এটি। উর্বি ঘুরে ফিরে একটা চাদর হাতে নেয়। এগুলো পার্বত্য এলাকার মানুষের বুননকৃত শাল। তার মা আর শাশুড়ি রওশন আর জন্য পছন্দ হয়েছে চাদরটি। সে বেছে বেছে দুটো নিয়ে নেয় তাদের জন্য। অন্য ভাবিরাও ঘুরতে ঘুরতে তার কাছে চলে আসে। লামিয়া উৎসাহী হয়ে উর্বির হাতের দিকে তাকে বলে, বেশ সুন্দর তো, কার জন্য নিলে? মা আর শাশুড়ি। লামিয়া মৃদু হাসে। উর্বির মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠতেই লামিয়া এসে ধরে ফেলে। মিতা চেঁচে ওঠে, আরে ওকে কেউ বসিয়ে দাও। লামিয়া উর্বিকে বসিয়ে দেয়। মিতা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, নাও এটা খাও। উর্বি অস্ফুট স্বরে বলে, ঠিক আছে ঠিক আছে আমি। মিতা বলে, কি হয়েছে, মাথা ঘুরছে? আসলে আজ অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গিয়েছে, একদিনে এত বেশি ট্রেস্ট নিতে পারতেছি না। রাবেয়ার সাথে সাথে বলে ওঠে, আমি ভেবেছি সুখবর আছে বোধহয় কোনো। সবাই উচ্চ শব্দে হাসতে থাকে। উর্বি বসে বসে নিজেকে ধাতস্থ করে। বাকিদের মশকরায় তার কোনো হেলদোল নেই। মৌমিতা বলে ওঠে, তা উর্বি প্ল্যানিং করেছো কোনো? কিসের প্ল্যানিং?
ফ্যামিলি প্ল্যানিং। সবাই দ্বিতীয় দফায় হাসতে থাকে, উর্বি নিশ্চুপ। লামিয়া হাসতে হাসতে বলে ওঠে, রান আপ কখনো করতে পেরেছে ফ্যামিলি প্ল্যানিং? ও কখনো প্ল্যান করে বাচ্চা নিতে পারেনি। হিমালয় পিল খেতে ভুলে যেত। সবসময় হেসেছি আমরা বন্ধুরা এটা নিয়ে, কিন্তু রান আপ বারবার সব কিছু খুবই দায়িত্বের সাথে সামলেছে। শিমালা প্রথম যখন কনসিভ করেছে তখন রান আপ স্টুডেন্ট ছিল। শিমালা একবার চেয়েছিল অ্যাবর্শন করাতে, তখন রান আপ কি রাগটাই না করেছিল শিমালার ওপর। সপ্তাহখানেক তো শিমালার সাথে রেগে কথাই বলেনি। রান আপ প্ল্যান না করলেও তার পিতৃত্ব নিয়ে বারবার এক্সাইটেড ছিল। নাবিল শাইমির পরে শিমালা একটা লম্বা গ্যাপ দিতে চেয়েছিল, কারণ নাবিল শাইমির যমজ ছিল, কিন্তু বেশি গ্যাপ দিতে পারেনি। শর্মির বেলায়ও শিমালা পিল খেতে ভুলে গিয়েছিল। রান আপ সেবারও খুবই এক্সাইটেড ছিল। রান আপ বরাবরই বেস্ট ফাদার নামে স্বীকৃত আমাদের কাছে। উর্বি লামিয়ার কথা শুনে নিচু স্বরে বলে, এসব কথা আমাকে বলছেন কেন? লামিয়া হেসে ফেলে। রাবেয়া বলে, লামিয়া এটা বলেছে তোমাকে বোঝাতে প্ল্যান করার দরকার নেই অত শত, ইচ্ছে হলে বাচ্চা নিয়ে নাও। রানব ভাই খুবই চমৎকার একজন বাবা হবে, তোমার চিন্তা নেই। মিতা হাসছে। লামিয়া রাবেয়াকে থামিয়ে উর্বির চোখে চোখ রেখে বলে, অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চা কিংবা বিয়ে রামনা খুবই দায়িত্বের সাথে সামলাতে জানে মৃদুলা উর্বি, এটাই বোঝাতে চেয়েছি। উর্বি লামিয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে ওঠে, আমি উঠছি, রিসোর্টে ফিরব। রাতের ডিনার শেষে যে যার রুমে ঢুকবে। উর্বি লবিতে একা দাঁড়িয়ে আছে। রানা সবার সাথে আগামী কালকের ক্যাজুয়াল নিয়ে কথা বলছে। কাল তার একটা পিকনিকের আয়োজন করবে রিসোর্টে। উর্বি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালে পেন্টিং দেখছে, তার শপিং ব্যাগগুলো রানাফের হাতে। বাড়ির সবার জন্য টুকটাক কিনেছে অনেক কিছু। উর্বিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে উচ্ছ্বাস সেই সুযোগটাই খুঁজছিল, আশেপাশে কেউ নেই। বেদবটাকে ঘাড় ধরে রুমে নিয়ে যেতে ইচ্ছে করে উচ্ছ্বাসের। সে হাত মুঠো করে তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। উর্বি উচ্ছ্বাসের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল। উচ্ছ্বাস উর্বির দিকে তাকিয়ে যাচ্ছে এগিয়ে। হঠাৎ রাওনাফ উর্বির কাছে চলে আসে। উচ্ছ্বাস দাঁড়িয়ে পড়ে। উর্বি ঘাড় ঘুরিয়ে রাওনাফকে বলে, কথা শেষ হয়েছে আপনাদের? হ্যাঁ, রাওনাফ লজ্জিত ভঙ্গিতে বলে। রাওনাফ দেখছে তার দিকে একজন 29-30 বছরের রূপবতী নারী এগিয়ে আসছে। পরনে তার বাসন্তী লাল রঙের জামদানি শাড়ি। উর্বির উচ্চতা কম, ছোটখাটো আনন, আজ খানিকটা বেশি লম্বা দেখাচ্ছে, হাই হিল পড়েছে হয়তো। উর্বি রাওনাফের দিকে তাকাতে সে বিব্রত হয়ে চোখ ফিরিয়ে নেয়। খোপায় আবার গাজরা লাগিয়েছে, অতি সাধারণ বাঙালি মেয়েদের সাজ, অথচ উর্বিকে দেখে এতটা স্নিগ্ধ লাগছে। উর্বি খুব কাছে চলে আসে। রাওনাফ বন্ধুদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। উর্বিকে আসতে দেখে রাবেয়া বলে ওঠে, এই যে এসে গিয়েছে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, যার জন্য এত আয়োজন। সবাই উর্বির দিকে তাকায়। উর্বির ভীষণ অস্বস্তি হচ্ছে। সে যে বাড়তি সাজ হিসেবে চুলে এই গাজরাটা লাগিয়েছে, এটা কি বেশি হয়ে গিয়েছে? পার্টিতে অনেক অপরিচিত মুখ দেখা যাচ্ছে। উর্বি এদের চেনে না। এখানে এই অচেনা জায়গায় এত অতিথি এরা পেল কোথায়? মিতা এসে উর্বির হাত ধরে টেনে রাওনাফের কাছে নিয়ে যায়। সাজতে সাজতে এত সময় লাগিয়ে দিলে, এখন স্বামীর সাথে কেক কাটবে, এসো। কেক কাটবো কেন? অবাক হয়ে জানতে চায় উর্বি। আরে এই পিকনিক থুরি পার্টিটা তোমাদের আনারে দেখে রেখেছি আমরা, অনারে, তোমাদের বিবাহোত্তর সংবর্ধনা। এখন কেক কেটে একটু আমাদের উদ্ধার করুন আপনারা দুজন। এত অতিথি এরা কারা? এরাই রিসোর্টের গেস্ট, সবাই ইনভাইটেড আস। উর্বি অবাক হয়ে যায়। তাদের জন্য এত আয়োজনের কি আছে? এখানে কি রাওনাফ আর উর্বির বিয়ে হচ্ছে নাকি? উচ্ছ্বাস অনেকটা দূরে একটি চেয়ার পেতে বসে ড্রিঙ্কস খাচ্ছে। তার শীতল দৃষ্টি উর্বির দিকে। এত সাজ, এত জেল্লা মুখে, সব স্বামীর জন্য। একটা নীরব পৈশাচিক হাসিতে উচ্ছ্বাসের ঠোঁট প্রশস্ত হয়ে যায়। রাওনাফের বন্ধুরা পার্টিতে আসা প্রত্যেক গেস্টের দৃষ্টি আকর্ষণ করে পার্টি আরম্ভ ঘোষণা করে দিয়েছে। কি হলো, কেক কাটো। মিতা ধমকে সুরে বলে ওদের। উর্বি ছুরিটা কেকের উপর বসায়। তখনই মৌমিতা রাওনাফকে বলে, তুই এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? বউয়ের সাথে কেক কাট।
রাওনাফ ছুরিটা ধরতে গিয়ে উর্বির হাতের ওপর হাত রেখে ফেলে। রাওনাফ খানিকটা বিব্রত বোধ করছে। উর্বির কোনো ভাবান্তরই নেই, সে নির্লিপ্ত হয়েই কেক কাটতে থাকে। উচ্ছ্বাস তাদের দেখছে, সে উর্বি আর রাওনাফের মুখের দিকে দৃষ্টি সরিয়ে তাদের হাতের দিকে তাকায়। একটা কাজ করলে কেমন হয়, ওই ছুরিটা দিয়ে উর্বির স্বামীর গলাটা কেটে দেবে সে। মামুন বসে আছে, তার সাগরেদ রানা এসে তার সামনে দাঁড়ায়। ভাই হারামজাদা নিচে পার্টি করছে। কিসের পার্টি জানি না, হোটেলের কোনো মালদার গেস্ট আয়োজন করেছে, বিবাহোত্তর সংবর্ধনা, আমাদেরও দাওয়াত ছিল। ও ওর সাথে ওই নেংটি দুটা সজীব না যেন কি নাম, সে কথায়। ওই কুত্তাকে আজ দেখছি না, হয়তো কোথাও ঘাপটি মেরে আছে। আচ্ছা ওটাকে পরে দেখে নেব। শোন, সময় সুযোগ বুঝে ওকে শেষ করবি। কাজ শেষে আনোয়ার আর রবকে ঝাউবনের ওদিকটা থাকতে বলবি, লাশটাকে ওখান থেকে ভাসিয়ে দিবি। রানা মাথা নাড়ায়, সে তার বসের কথা মতোই সব কাজ করবে। পার্টিতে সবাই মুগ্ধ হয়ে জাহাঙ্গীরের গান শুনছে। উর্বি অবাক হচ্ছে, এই লোক এত সুন্দর গান জানেন। আচ্ছা রাওনাফের বন্ধুদের এক একজন এক এক গুণের অধিকারী। রাওনাফের ডাক্তারি ছাড়া আর কোনো গুণ আছে? মায়ের আদেশ পালন আর কিউট কিউট বাচ্চা তিনটাকে পড়াশোনার জন্য সবসময় বকাঝকা করা। কথাটা ভেবে উর্বি নিজেই নিজেকে ধমকায়, সেই মৃদুলে উর্বি, একজন ভদ্রলোককে সবসময় এভাবে খোঁচা মারতে পারো না তুমি। গান শেষে সবাই করজোরে হাততালি দিচ্ছে। উর্বি রাওনাফের দিকে তাকিয়ে আছে। রাওনাফও হাততালি দিতে দিতে উর্বির দিকে তাকাতেই উর্বি অন্যদিকে চোখ ফেরায়। সবার এবার যে যার পার্টনারের সাথে হালকা মিউজিকের তালে তালে নাচছে। উর্বি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তার ভীষণ মাথা ব্যথা করছে। উচ্ছ্বাস আর অপেক্ষা করে না, একটা বাঁকা হাসি হেসে সে উঠে দাঁড়ায়। একটা গ্লাস হাতে উর্বির দিকে এগিয়ে যাচ্ছে, ধীর পায়ে, আর চোখে চশমা এবং মুখে মাস্ক। উর্বি মিতা ভাবির সাথে কথা বলছে। ভাবি, আমি কিছু সময় নিরিবিলি থাকতে পারি, আমার ভীষণ মাথা ব্যথা করছে। সে কি, মাত্র তো পার্টি শুরু হলো ভাবি, শুধু 30 মিনিট। উৎসাহের ভিড়ের মধ্যে উর্বির গা ঘেঁষে হেঁটে যাওয়ার সময় উর্বিকে ধাক্কা দিয়ে তার হাতের গ্লাসের শরবতটুকু উর্বির গায়ে ফেলে দেয়। সরি ম্যাম, সরি, আমি দেখতে পাইনি। কণ্ঠ যথাসাধ্য চাপিয়ে কথাটি বলে উচ্ছ্বাস। রাওনাফ সেদিকে তাকায়। উর্বি শাড়ি সামলাতে কিছু বুঝে ওঠার আগে সে চোখের আড়াল হয়ে যায়। পার্টির ঘোলাটে লাইটিংয়ের জন্য আশেপাশে তাকিয়ে কিছু ঠাউর করতে পারছে না সে। রাওনাফ এসে বলে, কি হয়েছে উর্বি, তোমার শাড়িটা তো নষ্ট হয়ে গেল। একজনের সাথে ধাক্কা লেগেছিল, তার গ্লাস থেকে পড়েছে। কথাটি বলে উর্বি এদিক ওদিক তাকাতে থাকে। কি দেখছো? জানেন লোকটাকে কেমন অদ্ভুত লাগলো, মুখে মাস্ক পরা। মুখে মাস্ক পরলে অদ্ভুত, তার জন্য সর্দি কাশি থাকতে পারে, সেজন্য পড়েছে। চশমা ছিল, রাতেও সানগ্লাস, আই ইনফেকশন থাকতে পারে। রাওনাফের কথায় উর্বি স্বস্তি পায় না। উর্বির মন খুঁতখুত করছে। লামিয়া বলে, যা হয়ে গেল। আচ্ছা উর্বি যাও, তুমি শাড়িটা চেঞ্জ করে এসো আর কিছুক্ষণ রেস্ট নিয়ে এসো। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি, আজ অনেক রাত অব্দি জাগবো। উর্বি মাথা নাড়ায়। পাশ থেকে মৌমিতা বলে ওঠে, ডাক্তারকে পাঠাবো সাথে, না মানে ওষুধ দিতে আর কি। তোমার না মাথা ব্যথা করছে? হাসতে হাসতে কথাটি বলে সে। উর্বি আস্তে করে বলে, তার দরকার নেই। উর্বির মনে হচ্ছে কে যেন তার পিছু নিয়েছে। রিসোর্টের সবাই পার্টিতে, পুরো দালান নিশ্চুপ হয়ে আছে। পার্টি হচ্ছে রিসোর্টের বাগানে, এখান থেকে খানিকটা দূরেই বলা যায়। উর্বির বেশ ভয় ভয় করছে, তবু সে তার রুমের দিকে এগোয়। রুমে ঢুকে দরজা লক করে দেয় উর্বি। শাড়ি পাল্টে বিছানায় গা এলিয়ে দেয় সে। একটু আরাম লাগছে এখন। দু চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। 2 মিনিট পরে তার রুমের দরজায় কেউ ধাক্কা দিতে থাকে। কে আসতে পারে? নিশ্চয়ই ভাবিরা রাওনাফকে ঠেলে ঠুলে পাঠিয়েছে, তাদেরও কাজ নেই কোনো। উর্বি উঠে গিয়ে দরজা খুলে সামনে তাকাতেই তার পুরো পৃথিবী ওলট পালট হতে শুরু করে। বুকের পাঁজর টনটন করে ওঠে। তার শরীরটা এত কাঁপছে কেন? উচ্ছ্বাস শীতল চোখে উর্বির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে রুমে প্রবেশ করি। উর্বিকে আগলে ধরেই দরজা লাগিয়ে দেয়। উর্বি কিছু বলতে পারছে না, সে তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু। সে তার অনুভূতি বুঝতে পারছে না, তার শরীরে কি প্রাণ নেই?
উচ্ছ্বাস উর্বির দিকে তাকায়। উর্বি একটা কাঁপুনি দিয়ে ওঠে। ভেতর থেকে একটা গভীর নিঃশ্বাস বেরিয়ে আসতে দু চোখের পানি ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, মার্ডারার, রেপিস্ট। মার্ডারার, রেপিস্ট শব্দ দুটি উচ্চারণ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে উর্বি। উচ্ছ্বাস উর্বির গাল দুটো হাত দিয়ে আগলে ধরে নরম গলায় বলে, পালাতে চাও আমার থেকে? উর্বি নিজের হুঁশ ফিরে পায়। সে দুহাত দিয়ে উচ্ছ্বাসের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু উচ্ছ্বাসের শক্তির কাছে সে অপারগ। সে কাঁদছে বাঁধ ভাঙা কান্না। উচ্ছ্বাস উর্বির কান্না উপেক্ষা করে বলতে থাকে, 30-এর উর্বিকে ঠিক 23-এর উর্বি লাগছে, একটুও বদলায়নি তোমার সৌন্দর্য। উর্বি কাঁদতে কাঁদতে হাঁপিয়ে ওঠে। উচ্ছ্বাসকে কাঁপা গলায় বলে, আমাকে ছেড়ে দাও তুমি, দয়া করে তুমি চলে যাও এখান থেকে, আমার জীবন থেকে। উচ্ছ্বাস উর্বির কথা শুনতেই সজোরে একটা থাপ্পড় মারে উর্বির গালে। উর্বি চরের ধাক্কা সইতে না পেরে মেঝেতে পড়ে যায়। সে সেখানে চুপ করে পড়ে থাকে, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। উচ্ছ্বাস গিয়ে উর্বির চুল মুঠি করে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, টাকা চিনিস তুই? ফালতু মেয়ে, গোল্ড ডিগার, ছলনাময়ী। উর্বি কণ্ঠে তেজ নিয়ে বলে, হ্যাঁ আমি তাই, তুমি চলে যাও এখান থেকে, আমাকে আমার মতো বাঁচতে দাও। উচ্ছ্বাস এবার উর্বির চুল টেনে তোলে, তারপর কয়েকটা চর মেরে দেয় উর্বিকে। উর্বি তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। উচ্ছ্বাস এসে উর্বিকে বিছানার সাথে চেপে ধরে, নিজের মতো বাঁচবি তোর স্বামীকে নিয়ে, সে আর এই জন্মে হচ্ছে না। তোর স্বামী ভেবে তোর দেবরকে ছুরি মেরেছিলাম জানিস, এবার তোর স্বামীকেই মারব। উর্বি অবাক হয়ে দেখছে উচ্ছ্বাসকে। সে বিশ্বাসই করতে পারছে না, এটাই কি সে উচ্ছ্বাস? এসব কি শুনছে সে? নিজেকে উচ্ছ্বাসের থেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে থাকে, ছি, তুমি এত নীচ, ছাড়ো আমাকে, ছেড়ে দাও তুমি, আমার ঘেন্না লাগছে তোমাকে, ঘেন্না করি তোমাকে আমি। উচ্ছ্বাস হাসতে হাসতে বলে, ছেড়ে দেব। উর্বি দম নিতে পারছে না, গাল বেয়ে তার অঝরে পানি ঝরছে। উচ্ছ্বাস নিশ্চুপ উর্বিকে কাঁদতে দেখে। ওই মেয়েটার ওপর সে এতটা কঠিন কি করে হচ্ছে? সে দুর্বল হয়ে পড়তে চায়, কিন্তু না, তাকে দুর্বল হলে চলবে না। উর্বি বলতে থাকে, ঘৃণা করি তোমাকে, শুধু এটুকু কেন মেনে নিতে পারছো না? উচ্ছ্বাস উর্বির সে কথায় ভ্রুক্ষেপ না করে তার কপালে চুমু দিতে উদ্যত হয়। উর্বি তাকে বাধা দিতে সর্বোচ্চ চেষ্টা করে, কেঁদে বলে ওঠে, উচ্ছ্বাস দোহাই লাগে তোমার, আমি এখন অন্য কারো স্ত্রী, এতটুকু বোঝার চেষ্টা করো। উচ্ছ্বাস থেমে যায়। কিছু সময় উর্বির দিকে তাকিয়ে থেকে উঠে বসে। উর্বি একইভাবে পড়ে থাকে নিস্তেজ হয়ে। উচ্ছ্বাস নরম গলায় বলতে থাকে, ওটা কোনো বিষয় না, ভুল করেছ, মাফ করেছি, এবার সব চুকিয়ে ফেলবে। কি চুকিয়ে ফেলবো আমি? উর্বি চেঁচিয়ে ওঠে, তালাক দেবে স্বামীকে? তোমার কথায়? হ্যাঁ। উর্বি উঠে বসে চোখের পানি মুছে উচ্ছ্বাসের দিকে তাকায়। মুহূর্তে তার চোখে মুখে কাঠিন্যতা ছেয়ে যায়। কণ্ঠে তেজ নিয়ে বলে, দেব না, কি করবে তুমি? উচ্ছ্বাস হেসে ফেলে, হাসতে হাসতে চুপ হয়ে যায়। কোনো উত্তর দেবার প্রয়োজন মনে করে না সে। আমার স্বামীর কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করবে না উচ্ছ্বাস, তেজি কণ্ঠে বলে উর্বি। উচ্ছ্বাস আবারও হাসে, হাসি থামিয়ে বলে, খুব প্রেম না? খুবই প্রেম। বুড়ো স্বামী একবার মন ভরিয়ে দিয়েছে দেখছি। উর্বি দু চোখ বন্ধ করে ফেলেছি। কি চাও তুমি? তোমার স্বামীকে তালাক দিয়ে আমার কাছে চলে আসবে, ব্যাস, এটুকুই। অসম্ভব। উর্বি চেঁচিয়ে ওঠে, আমি কোনো রেপিস্ট, খুনির কাছে ফিরব না, মরে গেলেও না। উচ্ছ্বাস উর্বির দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে উর্বির সামনে হাঁটু করে বসে উর্বির চোখে চোখ রাখে। নরম কণ্ঠে বলে, রেপিস্ট? উর্বি, একটা ইনসিডেন্ট দিয়ে তুমি আমার গোটা অনুভূতিকে জাজ করে ফেললে। উর্বি চুপ করে থেকে বলে ওঠে, উচ্ছ্বাস, 8টা বছর নরক যন্ত্রণা ভোগ করেছি, মরতে চেয়েও পারিনি ভীতু বলে, কিন্তু জানো বর্তমানে কেন জানি খুব জীবনের প্রতি টান অনুভব করতে শুরু করেছি। এখন আমি একটু বাঁচতে চাই, তোমার থেকে বাঁচতে চাই, আমাকে একটু বাঁচতে দাও। উচ্ছ্বাস উর্বির পা ধরে, এই উর্বি, তুমি আমায় একটু দয়া করো উর্বি, মাফ করো আমায়, জানো আমার না কেউ নেই, জানো তো। উর্বি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। উচ্ছ্বাস উর্বির কোলে মাথা রাখে, বাচ্চাদের মতো নরম গলে বলে, আমি আর তোমাকে জ্বালাতন করব না উর্বি, তুমি যেভাবে
চলতে বলবে, আমি সেভাবে চলবো, একটা চাকরি নেব, দুজনে সুন্দর একটা সংসার সাজাবো। উর্বি, যা হয়েছে ভুলে যাও, একটা দুঃস্বপ্ন ভেবে। তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না উর্বি, তুমিও যদি আমায় না বোঝো, আমি বড্ড অসহায়। আমাকে একটু শান্তি দাও না উর্বি, তোমার কাছে আমি ভিক্ষা চাইছি। উর্বি উচ্ছ্বাসের মাথার দিকে তাকায়, তারপর বিছানার চাদর খামচে ধরে বসে থাকে। মামুন বুঝতে পারছেন এতক্ষণ ধরে উচ্ছ্বাস 204 নম্বর রুমে কি করছে। যাই হোক, গোটা রিসর্ট ফাঁকা। টপকালে এখনই টপকাতে হবে। রাউনফ চুপচাপ বসে আছে। জাহাঙ্গীর এসে পাশে বসে রাউনফের দিকে তাকে বলে, কিরে ভাবির খোঁজ নিয়েছিস? মাথা ব্যথা কমেছে? না, ফোন দেয়নি, ঘুমোচ্ছে বোধহয়, ঘুমাক। জাহাঙ্গীর খুক খুক করে কাশে। রাউনফ সেদিকে তাকে বলে, কি কিছু বলবি? না মানে সত্যি করে বলতো আমায়, ভাবির সাথে তোর তেমন কোনো ইন্টিমেসি গড়ে ওঠেনি তাই না? রাউনফ রেগে যাচ্ছে। আচ্ছা, তোরা কি আমাদের দুজনকে নিয়ে গবেষণা করতে এখানে এসেছিস? নিজেদের নিয়ে থাক না, যাকে ভাবিকে সময় দে। জাহাঙ্গীর ভয় পাওয়া গলায় বলে, আচ্ছা এই বাদ দিলাম, প্লিজ রেগে যাস না, আমাদের চিন্তা হয় তো। রাউনফ কিছু না বলে ফোনের দিকে তাকে। 8 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। উর্বি কি ঘুমাচ্ছে? ঘুমাচ্ছি বোধ হয়। থাক, ফোন দিয়ে কাজ নেই, রুমে আছে, রুমে থাকুক। এখানে এলেই তো সবাই মিলে আবার বিরক্ত করা শুরু করবে। উর্বি নীরব। উচ্ছ্বাস তার কোল থেকে মাথা উঠিয়ে তার পাশে বসে, হাত দিয়ে উর্বির 2 গাল ধরে বলে, তুমি বলো, আমার কথা শুনবে না। এক ঝটকায় উচ্ছ্বাসের হাত সরিয়ে দেয়। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও এক্ষুনি। উর্বির ফোন বেজে উঠেছে। রানা ফোন দিয়েছে। উর্বি ফোনটা রিসিভ করতে চায়, কিন্তু উচ্ছ্বাস ছিনিয়ে নেয় ফোন। চেঁচিয়ে ওঠে, উর্বিকে বলে, তুমি আমাকে কঠিন হতে বাধ্য করো না উর্বি। বলো, তুমি তোমার স্বামীকে তালাক দিয়ে আমার কাছে ফিরবে, তাহলে কিন্তু তোমার স্বামীরও কোনো ক্ষতি আমি করব না। উর্বি চেঁচিয়ে ওঠে, শর্ত দিচ্ছ তুমি আমায়? শর্ত? তারপর কি হবে? শর্ত অনুযায়ী তোমার সাথে শুতে হবে, সারা জীবন তোমার রক্ষিত হয়ে থাকতে হবে, যেমনটা তুমি চেয়েছিলে। কারণ তোমার তো বিয়ে করে কাউকে স্বীকৃতি দেওয়ার মুরত নেই, আছে শুধু রেপ করার। রানা ফোন দিয়ে যাচ্ছে। উচ্ছ্বাস উর্বিকে ফোন ধরতে দিচ্ছে না। উর্বির মুখের দিকে তাকে বলে, করব বিয়ে তোমায়, সত্যি বিয়ে হবে আমাদের, তুমি শুধু একবার রাজি হও। মরে গেল না, কারণ আমি বিবাহিতা, বিয়ে হয়ে গিয়েছে আমার, এবং বিয়ে যদি নাও হতো তবু একটা রেপিস্টকে কখনোই বিয়ে করতাম না আমি। উর্বি চেঁচিয়ে বলে। উচ্ছ্বাস বলে, রেপিস্টকে বিয়ে করবে না বুঝলাম, তবে এটা কোন বিয়েতে আটকে আছো তুমি? চাপিয়ে দেওয়া সম্পর্ক। উর্বি হাসে, হাসতে হাসতে বলে, কোনটা চাপিয়ে দেওয়া সম্পর্ক? সজ্ঞানেই কবুল বলেছি আমি কবুল না বলতে চাইলে আমার ভাইয়ার সাধ্যই ছিল না আমাকে দিয়ে কবুল বলানোর। তুমি আমার সাথে বরাবর যা করেছো সেটা চাপিয়ে দেওয়া সম্পর্ক। আর তুমি ঠিক বলেছ, এই বিয়েটা করা একদিক থেকে ভুলই ছিল আমার। সত্যিকার অর্থে ভুলটা হলো ওই ভালো মানুষটাকে আমার এই জীবনের সাথে জড়িয়ে ফেলা। ওটাই একমাত্র ভুল, উচিত হয়নি আমার। উচ্ছ্বাস তাকিয়ে আছে। উর্বি বলতে থাকে, আমার স্বামী ভুল না, যদিও আমি তাকে চাইনি, হয়তো আল্লাহ চেয়েছেন। স্বামী? হ্যাঁ, উনি আমার স্বামী, শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে আমাদের। ওই অতটুকুই পবিত্রতা, সান্ত্বনা, স্বচ্ছতা আছে আমার জীবনে এখন পর্যন্ত, যে আমি কারোর সাথে বৈধ সম্পর্কে আছি। আর কোথাও কোনো পবিত্রতা নেই আমার। তুমি থাকতে দাওনি, এবার অন্তত আমাকে মুক্তি দাও। সব শেষ, তুমি শেষ করেছো, আমি শেষ করেছি। জেল খেটেছো, জামিন পেয়েছো, এখন একটা সুন্দর জীবনে ফিরে এসো। আমাকেও এই জীবনে থাকতে দাও, যে জীবনে আমি অভ্যস্ত হয়ে উঠছি। দোহাই তোমার। এক নাগারি কথাগুলো বলে উর্বি থামে, তারপর আবার কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, আর তুমি অভিশাপ হয়েই থাকবে আমার জীবনে। যার আমার জীবনে আসার প্রয়োজন ছিল কেবল আমার শরীর, জীবন নোংরা করতে। অন্য কোনো গুরুত্ব তুমি বহন করো না আমার জীবনে, জেনে নাও তুমি। আর ওই বাচ্চাটা? থেমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে উর্বি। অঝোর ধারায় কাঁদছে সে। শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরেছে, একটা গঙ্গানের মতো শব্দ বের হচ্ছে। উচ্ছ্বাস নরম গলায় বলে, উর্বি, লাইফ সবাইকে সেকেন্ড চান্স দেয় না, আমাকেও দিয়েছে। খুব একটা দেরি হয়নি, চল একটা সংসার করি। আমি যা করেছি তার জন্য সত্যি আমি অনুতপ্ত। কিশোর অনুতপ্ত? সেই এক প্রতিহিংসা, সেই আগের মতো আমার চুলের মুঠি ধরা, পাগলা কুত্তার মতো আচরণ করা, এসব তোমার অনুতাপ? একজনকে ছুরি মেরে মারতে চেয়েছিল, ওটা অনুতাপ? এসব তোমার জন্য উর্বি? তুমি কেন কখনো বুঝতে পারো না? না, আমি বুঝতে চাই না।
কখনোই কিছু বুঝতে পারিনি, বুঝতে পারলে এসব কিছুই হতো না আমার সাথে। নিজের সাথে যা হয়েছে সব কিছু মেনে নিয়েছি, ওসব হবারই ছিল। অদৃষ্টকে কেউ বদলাতে পারে না, আর সেটা নিজের দোষে হলে তো কথাই নেই। তবে ওই উপরে যিনি আছেন তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, উর্বি, তুমি যাকে নিজের জন্য পছন্দ করেছো, আমি না চাইলে সেটা তোমার জীবন ধ্বংসের কারণই হবে। আমি যে তোমার জন্য অন্য কাউকে বেছে রেখেছি। উচ্ছ্বাস শীতল চোখে তাকিয়েছিল রাগে ক্ষোভে, আবারও উর্বির চুলের মুঠি ধরে। উর্বি নিজেকে ছাড়াতে চায়, পারে না। খবরদার আমাকে রাগাস না, খবরদার, নয়তো এখানে স্বামী স্ত্রী দুটোকে পুঁতে রেখে দেব। উর্বি অসহায়ের মতো উচ্ছ্বাসের দিকে চায়। বাহ, এই তো এলে আসল রূপে। এতক্ষণ নরম গলায় নাটক করছিলে। উচ্ছ্বাস দাঁত কিরমির করে বলে, বল তালাক দিবি কিনা স্বামীকে? না, দেব না, তেজি কণ্ঠে বলে ওঠে উর্বি। তখনই কেউ দরজা ধাক্কাতে থাকে। উচ্ছ্বাস এসে বলে, ওই যে তোমার স্বামী এসেছে, এবার তোমার চোখের সামনে ওটাকে শেষ করো, তারপর জেলে যাব। কথাটি বলে উচ্ছ্বাস প্যান্টের পকেট থেকে এক টান দিয়ে একটা রিভলভার বের করে। উর্বি শিউরে ওঠে, লাফ দিয়ে উচ্ছ্বাসের সামনে দাঁড়ায়। তারপর উচ্ছ্বাসের পা ধরে, তোমার দোহাই লাগে, ওনাকে কিছু করবে না উচ্ছ্বাস, আমি দয়া চাইছি। উচ্ছ্বাস নির্বিকার চিত্তে ধাক্কা দিয়ে উর্বিকে সরিয়ে দেয়। উর্বি মেঝেতে পড়ে গেলে উঠে দাঁড়ায়, তার বুক থেকে শাড়ির আঁচল পড়ে যায়। সে গিয়ে দরজায় আটকে দাঁড়ায়। না, তুমি এটা করতে পারো না উচ্ছ্বাস। উচ্ছ্বাস হাসে, পারি। শব্দটা উচ্চারণ করে উচ্ছ্বাস উর্বির ঘাড় ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তারপর দরজা খুলে দেয়। রানাফ হাতের ফোনের দিকে তাকিয়ে আছে। এতবার কল করে নিজের কাছে কেমন যেন লাগছে তার, কিন্তু উর্বি ফোন ধরেনি কেন? হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে। ঘুমাক দরজা খুলেই উচ্ছ্বাস দেখতে পায় মামুন দাঁড়িয়ে আছে, তাদের দিকে একটা রিভলভার তাক করা। মামুন একবার উচ্ছ্বাসকে দেখে, একবার উর্বিকে দেখে। উর্বি দ্রুত শাড়ির আঁচল দিয়ে নিজেকে জড়িয়ে নেয়। মামুন বাঁকা হাসি দিয়ে বলে, ও এই ব্যাপার, তুই এখানে নটি নিয়ে ফুর্তি করছিস? আমি ভেবেছি কি নাকি। উচ্ছ্বাস চেঁচিয়ে বলে, মুখ সামলে কথা বল, শুয়োরের বাচ্চা, না তো এখানেই পুঁতে দেব তোকে। পুতবো তো তোকে আমি আজ। তোর এই নটিকে বল মরতে না চাইলে এখান থেকে 10 সেকেন্ডে কেটে পড়তে। উর্বি ভয়ে গুটিয়ে আছে। মামুন উর্বির দিকে হায়নার মতো তাকায়, যেন চোখ দিয়ে গিলে খেতে যাচ্ছে। উচ্ছ্বাস চেঁচিয়ে ওঠে, ওর থেকে চোখ নামা, চোখ গেলে দেব তোর। মামুন এবার লাফ দিয়ে উর্বিকে ধরে, তারপর রিভলভার উর্বির মাথায় ঠেকায়। উচ্ছ্বাস চেঁচিয়ে ওঠে, ওর কিছু হলে আমি তোর বাপ সহ কবর দিয়ে দেব, কসম। মামুন হাসে, বাহ, এত প্রেম, তবে তো এটাকে আগে মারতে হবে। কথাটি মামুন শেষ করতে পারে না, তার আগে উচ্ছ্বাসের রিভলভারের গুলি এসে তার গলা ভেদ করে চলে যায়। মামুন মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। উর্বি মুখ ঢেকে বিকট চিৎকার দিয়ে ওঠে। পার্টিতে উচ্চ ভলিউমে মিউজিক বাজছে। কেউই শুনতে পায় না গুলির শব্দ, রাউন্ড আপ শুনতে পায় না উর্বির সে চিৎকার। রিসিপশনিস্ট মেয়েটি ঘাবড়ে যায়। গুলির শব্দ মনে হচ্ছে সে ভয় পেয়ে রিসিপশনের অ্যালার্ট বেল টিপতে থাকে। রিসোর্টের কিছু কর্মী বাইরে থেকে ছুটে আসে। এরা সবাই ভয় পেয়েছে। এখন কি করবে? আওয়াজটা 4 তলা থেকে এসেছে, গিয়ে দেখবে, কিন্তু অযথা জীবনে ঝুঁকি নিয়ে লাভ কি? তার চেয়ে বরং পুলিশকে ফোন দেওয়া যাক। একজন স্টাফ টেলিফোন লাইনের কাছে গিয়ে পুলিশ স্টেশনে ফোন লাগায়। উর্বি কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করছে, মেরে দিলে? তার শরীর ভেঙে পড়ে যেতে চাইছে। আমি না মেরে দিলে ও তোমাকে মেরে দিত, তাই বলে তুমি? উর্বি আর কিছু বলতে পারছে না, সে মাটিতে লুটিয়ে পড়ে। উচ্ছ্বাস গিয়ে উর্বির হাত ধরে টেনে তোলার চেষ্টা করে আর বলে, চলো, সময় নেই, এখানে এখন বিরাট ঝামেলা লেগে যাবে, তার আগে যেতে হবে। উর্বির মাথা বনবন করছে। সে অসহায়ের মতো চারিদিকে তাকাতে থাকে। কি হলো, চলো? ধমকে ওঠে উচ্ছ্বাস। কোথায় যাব আমি? একটা খুনির সাথে কোথায় যাব? তুমি একটা সাক্ষাৎ পিশাচ। হ্যাঁ, আমি তাই। কথাটি বলে উচ্ছ্বাস উর্বিকে জোর করে তোলার চেষ্টা করে। উর্বি নিজের সবটুকু শক্তি দিয়ে উচ্ছ্বাসকে আটকাতে চায়। উচ্ছ্বাস উর্বির চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে রুম থেকে বের করার চেষ্টা করছে। উর্বি অনবরত উচ্ছ্বাসের বুকে চর মারতে থাকে। তাতে উচ্ছ্বাসের কোনো ভাবান্তর হয় না, তার বলিষ্ঠ শরীরের কোনো প্রভাব পড়ে না। সে উর্বিকে টানছে তো টানছেই। সজীব দৌড়ে এসে বলে, ভাই, কি করছেন আপনি? তারপর মামুনের লাশ দেখে মুখ চেপে ধরে। সেই ভয়টা পেয়েছিল। সজীব তোতলাতে তোতলাতে বলে, ভাই, কি করছেন ভাই? ওকে ছাড়েন ভাই, নিচে পুলিশ আসছে হয়তো, আর 2 মিনিট দেরি করলে আপনি আমি দুজনেই শেষ। ওকে ছাড়েন ভাই, ওকে পরে দেখার মেলা সময় পাবেন। উচ্ছ্বাস উর্বির দিকে তাকে বলে, কাজটা ঠিক করলে না তুমি, একেবারে ঠিক করলে না। এই জন্মে উচ্ছ্বাসের ছায়া হারাতে পারবে না নিজের জীবন থেকে। আমি মরলে ভিন্ন কথা। উর্বি ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে, তার শাড়ি এলোমেলো হয়ে আছে। সজীব বলে, ভাই, এদিকে ইমার্জেন্সি এক্সিট আছে একটা, এদিকে আসুন। কথাটি বলে সজীব মামুনের লাশের
পকেট থেকে ফোন, মানিব্যাগ এবং আইডি কার্ড নিয়ে নেয়। উচ্ছ্বাস উর্বির দিকে শীতল দৃষ্টিতে তাকায়, তারপর সজীবের পিছনে। পার্টির মিউজিক অফ হয়ে যায়। এটা কিসের চেঁচামেচি হচ্ছে? সব গেস্টরা কৌতূহলী হয়ে এই কাপড়ের দিকে তাকাচ্ছে। রিসোর্টের একজন স্টাফ দৌড়ে আসছে এদিকে। সে চেঁচিয়ে বলছে, 4 তলায় গুলির আওয়াজ হয়েছে, পুলিশ এসেছে, পুলিশ, আপনারা সাবধানে থাকুন সবাই। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে? রাউনাফের বন্ধুরা হতবাক হয়ে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ তাদের দিকে এক পলক তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে, তারপর প্রায় দৌড়ে রিসোর্টের দিকে যেতে থাকে। তার এত ভয় কেন হচ্ছে? উর্বির কথা ভেবে তার বুকে এত ব্যথা কেন হচ্ছে? বাকিরা সবাই তার পিছনে। রিসোর্টের লবিতে পুলিশ রাউনাফকে আটকায়। আপনি কোথায় আছেন? আগে আমাদের দেখতে দিন বিষয়টা। উপরে আমার স্ত্রী একা রয়েছে, আমাকে যেতে দিন। উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে রাউনাফ, আপনি অপেক্ষা করুন, আপনার দেখছি তো। রাউনাফের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে লোকটাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে ওঠে, বললাম না আমার স্ত্রী আছে, আমাকে যেতে হবে। কনস্টেবল আর কিছু বলে না। রাউনাফ উপরে উঠতে থাকে। 3জন কনস্টেবল তার পিছনে। উর্বি পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে আছে, চুল এলোমেলো, শরীরে আঘাতের চিহ্ন। তার পায়ের কাছে পড়ে আছে মামুনের লাশ। রাউনাফ রুমে ঢুকে সে দৃশ্য দেখে উর্বি বলে চেঁচিয়ে ওঠে। কনস্টেবল 3জনও রুমে ঢোকে। উর্বি রাউনাফের দিকে তাকায় না, সে যেন কারো কথা শুনতে পাচ্ছে না। কনস্টেবলের মধ্যে একজন বলে ওঠে, ও মাই গড, লাশ। রাউনাফ ছুটি উর্বির শাড়ির আঁচল উঠিয়ে তার গায়ে জড়িয়ে দেয়। উর্বি চুপ হয়ে যায়। রাউনাফ উর্বির কাঁধ ধরে ধাক্কা দেয়। উর্বি যেন আটকে ওঠে, রাউনাফের দিকে তাকায়। রাউনাফ কি করবে কিছু বুঝতে পারছে না। কিভাবে উর্বিকে স্বাভাবিক করবে সে? রাউনাফ কিছু বলে ওঠার আগে উর্বি একটা বিকট চিৎকার দিয়ে রাউনাফকে জড়িয়ে ধরে। সে কাঁদছে, ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। রাউনাফ বোকার মতো আশেপাশে তাকাচ্ছে। কয়েক মুহূর্ত পরে জড়তা কাটিয়ে উর্বিকে 2 হাত দিয়ে আঁকলে ধরে। ধীরে ধীরে ডান হাত উর্বির মাথায় রেখে অস্ফুট স্বরে বলে, কাম ডাউন, সব ঠিক হয়ে আছে, কিছু হয়নি। উর্বি শান্ত হয় না। সে রাউনাফের শার্ট খামচে ধরে কাঁদতে থাকে। কনস্টেবল 3জন কি সব বলাবলি করছে। রাউনাফ তা শোনে না। তার এই মেয়েটির জন্য উৎকণ্ঠা বেড়েই চলেছে। সাব ইন্সপেক্টর রাউনাফকে বলছে, আপনার স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছে, একটা খুন হয়ে গিয়েছে, আমাদের সাথে কোঅপারেট করুন। রাউনাফ ঘাড় ঘুরিয়ে উর্বিকে দেখে। একটা ব্রেঞ্চিতে তাকে বসিয়ে রাখা হয়েছে। সে পড়ে আছে নিস্তেজ হয়ে। লামিয়া তাকে ধরে রেখেছে। সব ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে রাউনাফ বলে, আমার স্ত্রীকে নিয়ে আমরা অন্য রিসোর্টে শিফট হচ্ছি। আমার স্ত্রীর মানসিক অবস্থা আপনাদের বুঝতে হবে। তা বুঝতে পেরেছি, কিন্তু আপনার স্ত্রীর স্টেটমেন্ট না নিয়ে এই কেসে আগানো সম্ভব না। আমরা পুরো হোটেল তন্ন করে খুঁজেছি, কোথাও কোনো প্রাথমিক এভিডেন্স নেই, লাশেরও কোনো প্রাথমিক পরিচয় পাওয়া যায়নি। আমার স্ত্রীকে আগে কিছু সময় দিন, আমার নাম্বার রাখুন, আমি নিজে আপনাদের কাছে আমার স্ত্রীকে নিয়ে যাব। অফিসার রাউনাফের থেকে তার নাম্বার নিয়ে নেয়। লামিয়া উর্বিকে নিয়ে গাড়িতে ওঠে। সবাই উর্বির দিকে দরদ মাখার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। উর্বি গাড়িতে উঠে চোখ বন্ধ করে থাকে। তার চোখ বেয়ে টপ করে পানি ঝরছে। রাউনাফ বারবার উর্বির দিকে তাকায়। সবার উর্বির জন্য খারাপ লাগছে। জাহাঙ্গীর নিচু স্বরে বলে ওঠে, ধর, এই সেন্ট মার্টিনে আসাটা একেবারে উচিত হয়নি। মিতা উর্বির দিকে তাকিয়ে নরম গলা বলে, একটু পানি খাবে উর্বি? উর্বি কোনো কথা বলে না। আশিক বলে ওঠে, আহা ভাবি, থাক, বেচারি আগে একটু ঠিক হয়নি। রাত 3টায় তারা কাছে অন্য হোটেলে শিফট করে। গাড়ি থেকে নামতে গিয়ে উর্বি দেখলো উর্বির শরীরে কোনো জোর নেই। সে দাঁড়াতে পারছে না। এক পা মাটিতে দিতেই সে মাথা ঘুরে পড়ে যেতে নেয়। সবার আগে রাউনাফ গিয়ে উর্বিকে ধরে। তারপর ধরে উর্বিকে নিয়ে হোটেলে ঢোকে। রিসেপশন থেকে চাবি নিয়ে সবাই যে যার ঘরে চলে যায়। রুমে ঢুকে রাউনাফ উর্বিকে বিছানায় বসিয়ে দেয়। রুম বয় তাদের লাগেজ রুমে দিয়ে চলে যায়। রাউনাফ দরজা বন্ধ করে কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থাকে। তারপর উর্বির সামনে বসে বলে, খিদে পেয়েছে উর্বি, খাবার আনিয়ে দেব? উর্বি কোনো কথা বলে না। রাউনাফ বলে, কোনো লাভ নেই, আমরা খুব শীঘ্রই বাড়ি যাব। উর্বি বরাবরের মধ্যে নির্লিপ্ত। রাউনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, খেতে হবে না, তুমি ঘুমাও। রাউনাফ উর্বির বালিশ ঠিক করে দিয়ে উর্বিকে ঘুমোতে বলে। উর্বি একইভাবে চুপচাপ বসে আছে। এবার রাউনাফ উর্বির মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে জড়তা কাটিয়ে উর্বিকে ধরে শুয়ে দেয়। উর্বি রাউনাফের দিকে তাকায়। রাউনাফ উর্বির গায়ে চাদর টেনে দিয়ে বলে, ভয়ের কিছু নেই, এটা অন্য হোটেল, আমি জেগে আছি, তুমি ঘুমাও। কথাটি বলে রাউনাফ চলে যেতে নিলে উর্বি রাউনাফের একটা হাত ধরে ফেলে। রাউনাফ অবাক হয়ে ঘুরে তাকায়। উর্বির চোখের দিকে তাকে বলে, কিছু বলবে?
উর্বি অস্ফুট স্বরে বলে, আপনি দূরে কোথাও যাবেন না প্লিজ, এখানেই বসে থাকুন। রাওনাফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বসে পড়ে। উর্বি চোখ মেলে দেখে রাওনাফ তার পাশেই বিছানায় বসে আছে। বসে বসে খাটে পিঠ ঠেকিয়ে দিয়ে ঘুমাচ্ছে। উর্বি নড়ে চড়ে উঠতে চায়, মাথাটা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। রাওনাফ উর্বির অস্তিত্ব টের পেয়ে চোখ মেলে তাকায়। উর্বির দিকে তাকিয়ে বলে, উঠে গিয়েছো তুমি? উর্বি মাথায় হাত চেপে বসে থাকে। কি হয়েছে, মাথা ব্যথা করছে? রাওনাফ উর্বিকে তাকিয়ে দেখছে। উর্বি উত্তর না দিয়ে এদিক ওদিক তাকায়, তার মুখে কথা নেই। রাওনাফ উর্বির হাত ছুঁয়ে ডাকে, মৃদুলা উর্বি। উর্বি তাকায়। রাওনাফ বলে, মুখ হাত ধুয়ে নাও, আমি খাবার অর্ডার দিচ্ছি, খেয়ে মাথা ব্যথার ওষুধ খেয়ে নেবে। উর্বি গায়ের চাদর সরিয়ে ধীরে ধীরে খাট থেকে নামতে যায়। তার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। কাল দুপুরের পর থেকে তো কিছুই মুখে দেয়নি। রাওনাফ উঠে দাঁড়ায়। উর্বি বিছানা থেকে নামতে গিয়ে পড়ে যায়। রাওনাফ এসে ধরে। উর্বির দিকে দৃষ্টি স্থির রেখে রাওনাফ বলে, তোমাকে তো একেবারেই দুর্বল লাগছে। আমি ঠিক আছি, শুধু মাথাটা চক্কর দিয়েছে। অস্ফুট স্বরে বলে ওঠে উর্বি, এসো তোমাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দেই। লাগবে না, আমি পারবো। পারবে না, এসো। রাওনাফ উর্বিকে জোর করে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসে। উর্বি রাওনাফের দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে আর রাওনাফ যেন সাধারণ কোনো দম্পতি যাদের মধ্যে ভালোবাসার কোনো ঘাটতি নেই। নাস্তা করে উর্বি একটু শক্তি ফিরে পায়। রাওনাফ একটা ঔষধ উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও, মাথা ব্যথা থাকবে না। উর্বি ওষুধটা নিয়ে খায়। রাওনাফ তাকিয়ে আছে। উর্বি ওষুধ খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। রাওনাফ খাবারের প্লেট সরিয়ে উর্বির গায়ে একটা চাদর টেনে দেয়। তারপর জানালার পর্দা টেনে দিয়ে সে রুমের বাইরে চলে যায়। উর্বি অপলক দৃষ্টিতে রাওনাফের যাওয়া দেখে। কিছুক্ষণ পরে রাওনাফ ফিরে আসে। তার হাতে একটা রাবিং বামের কৌটো। রুমে ঢুকে সে জানালার পর্দা সরিয়ে দেয়। আবার উর্বি চোখ বন্ধ করেছিল। সে উর্বির দিকে তাকিয়ে ডাকে, উর্বি। উর্বি হুঁ বলে মৃদু আওয়াজ করে। ঘুমোচ্ছ? না, কিছু বলবেন? এটা কপালে লাগিয়ে নিলে খুব ভালো হতো, একটু উঠে লাগিয়ে নেবে কষ্ট করে। কি? রাবিং বাম। উর্বি উঠে বসে। রাওনাফ বলে, উর্বি বলুন। আজ বিকেলে পুলিশ আসবে তোমায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারা বলেছে তুমি ঠিক হলে ফোন দিতে তাদের। উর্বি চুপ করে থেকে বলে, কি বলবো? যা হয়েছে তুমি যা যা দেখেছো তাই বলবে। কোনো পেনিক হওয়ার কিছু নেই, তুমি একজন ভিকটিম, পুলিশের সাসপেক্ট নও। উর্বি কপালে রাবিং বাম লাগিয়ে আবারও এদিকে শুয়ে পড়ে। দু চোখ বন্ধ করে, আপনি এখনই তাদের আসতে বলুন, আমরা বিকেলে চলে যাব, আমি এখানে আর থাকতে চাই না। তো এখন বলুন, গতকাল রাতে ঠিক কি হয়েছিল? সাব ইন্সপেক্টর লোকটি প্রশ্নটি করে উর্বিকে। উর্বির চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। রাওনাফ তার দিকে তাকিয়ে আছে। সাব ইন্সপেক্টর আবার জিজ্ঞেস করে, কাল রাতে যে খুন হয়েছিল 204 নম্বর রুমে, যেটা কিনা আপনাদেরই ছিল, সেই খুন হওয়া ব্যক্তিকে আপনি চেনেন? উর্বি মাথা নাড়ায়, সে চেনে না। কি বলছেন আপনি? চেনেন না, জানেন না, কিন্তু একটা লোক আপনার রুমে ঢুকে খুন হয়ে গেল, এরকম কথা শুনেছেন আপনি কখনো? রাওনাফ সাব ইন্সপেক্টরকে বলে, দেখুন, আপনি আমার স্ত্রীকে এভাবে কোনো প্রশ্ন করতে পারেন না, আমার স্ত্রী অসুস্থ। উর্বি রাওনাফকে থামিয়ে দিয়ে বলে, আমি বলছি, আমাকে বলতে দিন। কথাটা বলে উর্বি একটা গভীর নিঃশ্বাস নেয়। তারপর বলতে শুরু করে, কাল সন্ধ্যায় আমি পার্টি থেকে রুমে চলে যাই। আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভাবলাম পার্টিতে ফিরবো, তাই দরজা খুলতে যাই। তখন দেখি এই লোককে কোনো সন্ত্রাসী তাড়া করছে। সে দৌড়ে আমার রুমে ঢোকে প্রাণ বাঁচাতে। আমার রুমের দরজা খোলা পেয়ে সে পিছনে সেই সন্ত্রাসী ঢুকে পড়ে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায় পিস্তল থেকে। তারপর হত্যাকারী পালিয়ে যায়। উর্বি থেমে যায়। সে এক নাগারে কথাগুলো বলল, যেন আগে থেকে মুখস্থ করে রেখেছিল। পুলিশের লোক দুজন মুখ চাওয়াচাই করে। সাব ইন্সপেক্টর উর্বিকে বলে, ব্যাস এইটুকুই? তার মানে হত্যাকারী বা ভিকটিম কারোর সাথে আপনার কোনো পূর্ব সম্পর্ক নেই? রাওনাফ রেগে যায়, কি বলছেন আপনি? আপনি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছেন। উর্বি রাওনাফের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসে। তার মতো একটা তুচ্ছ মেয়ের হয়ে
বারবার এই লোক ডিফেন্ড করছে কেন? সে যদি সত্যিটা জানে তাহলে সে কি করবে? পুলিশের লোকটা বলে, আপনি এভাবে বারবার জিজ্ঞাসাবাদের মাঝে ঢুকে পড়তে পারেন না। দেখুন, এটা আমাদের কাজ, আমাদের উদ্দেশ্য আপনার স্ত্রীকে অপমান করা নয়। তারপর উর্বির দিকে তাকে বলে, আচ্ছা, কাল দেখলাম আপনি খুবই বিধ্বস্ত অবস্থায় ছিলেন। সন্ত্রাসী কি আপনার উপর অ্যাটাক করেছিল? না, ওদের ধস্তাধস্তিতে ভয় পেয়ে আমি নিজেকে বাঁচাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আচ্ছা, বুঝলাম। সাব ইন্সপেক্টর উঠে দাঁড়ায়। সে কিছু বুঝতে পারছে না, বিরক্তিতে কপাল কুঁচকে ফেলছে সে। এই সিজনটা বেশ আরামে কাটছিল, কি এক উটকো ঝামেলা হাতে এলো। মরতে এরা এই দ্বীপে কেন আসে কে জানে। রনফের দিকে তাকিয়ে পুলিশ ইন্সপেক্টর বলে, শুনুন, আমরা যাচ্ছি, তবে যদি কখনো দরকার পড়ে তাহলে কোঅপারেট করবেন। রনফ মাথা নেড়ে সাব ইন্সপেক্টরের দিকে তার একটা কার্ড এগিয়ে দেয়। পুলিশের লোকগুলো চলে যেতেই সবাই নড়ে চড়ে বসে। মিতা বলে ওঠে, কেন যে এলাম এখানে, রক্ষা করো আল্লাহ। উর্বি মিতার দিকে তাকায়, লামিয়া এসে উর্বিকে ধরে বসে থাকে। উর্বি রনফের দিকে তাকে বলে, সবাইকে বলুন আমরা রওনা দেব ঢাকায়। নাবিল ছাদে এসে দেখে উর্বি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নাবিল ছাদে এসেছিল একটু হাওয়া খেতে। উর্বিকে দেখে সে দ্বিধায় পড়ে যায়। সে কি চলে যাবে? উর্বি নাবিলের দিকে তাকায়। নাবিল অস্বস্তি বোধ করতে থাকে, কিন্তু সে এগিয়ে আসে। কিছু বলবে? উর্বি নিস্তেজ কণ্ঠে বলে, আপনার কি শরীর খারাপ? কেন বলো তো? না মানে সেন্ট মার্টিন থেকে আসার পর দেখছি চুপচাপ, কোনো ব্যাপারে আগ বাড়িয়ে মাতব্বরি করতে যাচ্ছেন না। উর্বি মৃদু হেসে বলে, আমি মাতব্বরি না করলে খুশি থাকো। নাবিল কি বলবে ভেবে পায় না। সে যথাসাধ্য চেষ্টা করছে কোনো উল্টাপাল্টা কথা না বলার। সে বেয়াদব ছেলে না। উর্বি উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। নাবিল বলে, কেউ না চাইলে তার ব্যাপারে মাতব্বরি না করাটাই তো ভালো, তাই না? আচ্ছা, আর কখনো করবো না, নিশ্চিন্তে থাকো, ঠান্ডা গলা জবাব দেয় উর্বি। নাবিল অবাক হচ্ছে, এর আবার কি হলো? সে বলল, নিচে দেখলাম পাপা আপনাকে খুঁজছে। উর্বি কিছু না বলে সাথে সাথে রোবটের মতো হেঁটে চলে যায়। নাবিল আরও অবাক হয়ে যায়। সাদি গিয়েছিলে? রাউনাফের প্রশ্নে জবাব দিয়ে উর্বি, মা ফোন দিয়েছে, তোমাকে ফোনে পাচ্ছে না, কথা বলে নিও। আজকাল তো মা আমার থেকে তোমার নামই বেশি জব করে। জাদু করেছো নাকি মাকে? কথাটি বলে রাউনাফ নিজে লজ্জা পায়। সে এত হালকা মজা করছে কেন উর্বির সাথে। উর্বি কোনো উত্তর না দিয়ে তার শাশুড়িকে ফোন দেয়। রওশনারা তার ছোট মেয়ে রুমার বাড়িতে গিয়েছে। ছোট জামাই এসে নিয়ে গিয়েছে, 2 দিন হলো। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি তার শাশুড়ির সাথে কথা বলছে। তার চোখ মুখ শুকনো। উর্বি কথা শেষ করে বলে, আপনি ডিউটিতে যাবেন? কফি দেব? না লাগবে না। তুমি কি অসুস্থ? না। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, এরকম বহু দুর্ঘটনা আমাদের সাথে ঘটেছে, প্রতিদিন যে ঘটতে থাকবে এমন তো কোনো কথা নেই। উর্বি নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রাউনাফ বলে, অফিস যাওনি কেন? রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, চাকরিটা করছি না আমি। রাউনাফ অবাক হয়ে উর্বির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, এনি প্রবলেম? না। কথাটি বলেই রাউনাফকে কিছু বলার সুযোগ না দিয়ে উর্বি ঘর থেকে বেরিয়ে যায়। রাউনাফ তাকিয়ে থাকে, উর্বি তাকে এভাবে এড়িয়ে যাচ্ছে কেন। অন্তরা লিভিং রুমে হাঁটছে। সামিউল বসে তার ল্যাপটপে কাজ করছে। উর্বিকে নিচে নামতে দেখে অন্তরা দাঁড়িয়ে পড়ে। উর্বি অন্তরার দিকে তাকিয়ে তারপর বলে, সাবধানে হাঁটো, চারপাশটা দেখো। অন্তরা হাসে। সামিউল ল্যাপটপ থেকে মাথা তুলে উর্বিকে দেখে। উর্বি বলে, কিছু খাবে? বানিয়ে দেই। অন্তরা মাথা নাড়ায়। খুব হাঁসফাঁস লাগছে ভাবি, মনে হচ্ছে দমটা বেরিয়ে যাবে। উর্বি অন্তরাকে দেখে। কি সুন্দর মুখশ্রীর কি হাল হয়েছে, একেবারে ফ্যাকাশে হয়ে আছে। উর্বি নিস্তেজ কণ্ঠে বলে, কয় মাস হয়েছে? এই তো 4 মাস হলো। উর্বি বলে, তুমি ঘরে যাও, আমি ফল কেটে পাঠাচ্ছি। সামিউল উঠে অন্তরাকে ধরে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠাতে থাকে। উর্বি সে দৃশ্য দেখতে থাকে। তার মুখ ভাবলেশীন। শর্মি পেছন থেকে উর্বির চোখ চেপে ধরে। উর্বি বলে, শর্মি। শর্মি হাত সরিয়ে বলে, আন্টি তুমি বোঝো কিভাবে বলো তো? উর্বি নিচু স্বরে বলে, বোকার মতো কথা বলে এই মেয়ে। এ বাড়িতে তুমি ছাড়া আমার সাথে এমনটা কে করবে? নাবিল, শাইমি নাকি আমার শাশুড়ি? শর্মি হাসতে হাসতে বলে, তাই তো। উর্বি শর্মিকে দেখতে থাকে। এই মেয়েটার প্রতি এত মায়া জমেছে তার, কেন জমেছে? রানব ঘরে ঢুকে দেখে ঘর অন্ধকার। উর্বি ঘুমিয়ে পড়েছে। ফ্রেশ হয়ে সেও গিয়ে শুয়ে পড়ে। তার ঘুম আসছে না। কিছু সময় এপাশ ওপাশ করতে থাকে।
একসময় সেও প্রায় ঘুমিয়ে পড়ে। উর্বি ঘুমায়, নিজ জেগে আছে সে। রানফের জন্য চিন্তা তাকে ঘুমাতে দিচ্ছে না। উচ্ছ্বাস যখন বলেছে তখন সেই কাজ কিংবা কোনো চেষ্টা সে করবেই। উর্বি জেনে শুনে রানবকে বিপদে ফেলে দেবে। এই মানুষটার জীবনের সাথে জড়িয়ে আছে এবারে প্রত্যেকটা মানুষের জীবন। রানফের কি দোষ? কোনো দোষ নেই এবারের কারো। দোষ কি উর্বির? তবে উর্বি তো ধারণাই করতে পারেনি উচ্ছ্বাস এভাবে ফিরে আসতে পারে। এখন উর্বির কি করা উচিত? উর্বির জন্য উপমার বিয়েটা আটকে ছিল, এখন উপমার বিয়ে হয়ে গিয়েছে। তার কি রানফের সাথে সারাসারি করা উচিত রানফের ভালোর জন্য? কিন্তু তার এত খারাপ লাগছে কেন? রানফের সাথে সারাসারি করলে তার তো এত কষ্ট হওয়ার কথা না, এটা তো অনাকাঙ্ক্ষিত বিয়ে ছিল। উর্বির দোচক বেয়ে পানি পড়ে। একসময় একটা চাপা কষ্ট তার গলা টিপে ধরে, সে ফুঁপে ওঠে। সে কি করবে এখন? এমন একটা জালে সে জড়িয়ে গিয়েছে, কার ধৈর্য হবে তাকে ছাড়িয়ে নেওয়ার? রানব চোখ খোলে, দুজন দুদিকে ফিরে শুয়ে আছে। উর্বি কি কাঁদছে? সেভাবে কাঁদছে কেন? তার কি হয়েছে? স্যার, আপনার রাউন্ডের সময় এখন, তুমি যাও, আমি আসছি। নার্সের কথায় জবাব দেয় রাউন্ড। টুংটুং আওয়াজ করে হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মেসেজটা উর্বির থেকে এসেছে। রাউন্ড খুবই আগ্রহী হয়ে উঠে মেসেজটা পড়ার জন্য। এমন সময় হঠাৎ উর্বি মেসেজ দিয়েছে কেন? সে মেসেজটি ওপেন করে। আমি ও বাড়ি চলে আসছি, আই নিড সাম স্পেস। মাকে এবং শর্মিকে বোঝাবেন, ভালো থাকবেন। রানব এক দৃষ্টে মেসেজের দিকে তাকিয়ে থাকে। সে কিছুই বুঝতে পারছে না এসব কি। উর্বি কি মজা করছে? রানব কিছুক্ষণ চুপ করে থেকে উর্বির নাম্বারে ফোন দিতে থাকে। উর্বি ফোন ধরে না। রানবের মেজাজ বিগড়ে যায়। স্পেস চাই মানে? নিক স্পেস, সেটা এভাবে বলতে হবে? মেসেজ দিয়ে সামনাসামনি বলা যেত না? সে কি উর্বিকে বেঁধে রাখতো, আটকে রাখতো বাড়িতে? রাউন্ড অবাক হচ্ছে, তারা তো রাগ হচ্ছে কেন? উর্বি যাচ্ছে যাক, ওর জীবন। স্পেস চাইলে নেবে, তাকে বলার কি আছে? কিন্তু তাতে তারা তো রাগ হচ্ছে কেন? ফোনটা রেখে রাউন্ড বসে থাকে। তার রাউন্ডে যাওয়ার কথা মনে নেই। সে ফোনের দিকে তাকিয়ে আছে। একবার সামনাসামনি কথা বললে খুব বেশি ক্ষতি হয়ে যেত। কিভাবে এমন করে গেল উর্বি? সে কি কিছুই না? যতই যাই হোক, কাগজে কলমে স্বামী তো। শর্মি লিভিং রুমে বসেছিল। রাউন্ড বাড়িতে ঢুকতে দেখে সে তার কাছে আসে। তার চোখ মুখ বিষণ্ণ। পাপা, আন্টির সাথে তোমার কথা হয়েছে? না। রাউন্ড বলে, আন্টি তার বাবার বাড়িতে চলে গিয়েছে, কবে ফিরবে? রাউন্ড শান্ত হয়ে বলে, আমি জানি না শর্মি। শর্মি চুপ হয়ে যায়। রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে ওঠে। এখন তার নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। বারবার উর্বির কথা মনে পড়ছে কেন তার? অদ্ভুত, সে রানফের সাথে সামনাসামনি বলার প্রয়োজন মনে করেনি, বলেনি। ব্যাস, স্পেস চাইছে, স্পেস নিক, মন ভরে নিক। রানফের বই গিয়েছে তাকে বিরক্ত করতে। আর কখনই কল বা মেসেজ দিবে না রাউন্ড উর্বিকে, যদি সে না দেয়। উচ্ছ্বাস খবর পেয়েছে উর্বি ও বাড়ি চলে গিয়েছে। এত বড় একটা সুযোগ, অথচ শহরে ঢোকাই যাবে না। রাগে উচ্ছ্বাসের মাথার দুই পাশে রক দপদপ করছে। সজীব আর চোখে উচ্ছ্বাসকে দেখছে। একটা খুন করে পালিয়েছে, তাতে কোনো হেলদোল নেই। এখনো এই লোকের মাথায় ওই মেয়েটার চিন্তা। এই অর্ধ উন্মাদের সাথে থাকতে থাকতে একদিন সজীব মারা পড়বে নির্ঘাত। সজীব ভাইব্রেশনের শব্দে হাতের ফোনটার দিকে তাকায়, তারপর ফোনটা উচ্ছ্বাসের দিকে এগিয়ে দিয়ে বলে, ভাই, কাকা ফোন দিচ্ছে। উচ্ছ্বাস বিরক্ত ভঙ্গিতে ফোনটা হাতে নিয়ে কানে চেপে ধরে। ওপাশ থেকে সাখাওয়াত চৌধুরী কণ্ঠস্বর ভেসে ওঠে। সেন্ট মার্টিন গিয়েছিলে কেন? উচ্ছ্বাস নিশ্চুপ। সাখাওয়াত চৌধুরী চেঁচিয়ে ওঠে, জবাব দাও, সেন্ট মার্টিন গিয়েছিলে কেন? ঘুরতে। এক শব্দে জবাব দেয় উচ্ছ্বাস, ঘোরাঘুরি করার ছিল তো তুমি নাও। কি অঘটন ঘটিয়ে এসেছো? আবার কি খেসারত দিতে হবে আমার, বলো। উচ্ছ্বাস জবাব দেয় না। সজীব উচ্ছ্বাসকে দেখছে। বড়লোকের শিক্ষিত ছেলে, সুদর্শন ক্ষমতাবান মানুষের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, কত লাক্সারিয়াস লাইফ কাটায়। আর এই ছেলে সেকেন্ড চান্স পেয়েও হত্যে দিয়ে শুধু ওই মেয়েটার পেছনেই পড়ে আছে, যে কিনা এখন প্রায় 30-এর বুড়ি। কি হাস্যকর একটা ব্যাপার, ওই মেয়ের চাইতে 1000 গুণ সুন্দরী মেয়ে বাগে নিতে পারে এখনো। আজব। উচ্ছ্বাস নিশ্চুপ হয়ে সাখাওয়াত চৌধুরীকে বলতে থাকে, নির্বাচনটা হয়ে গেলে ফ্রান্স পাঠাবো তোমায়, ততদিন দয়া করে একটু সমঝে চলো। আর হ্যাঁ,
ওই মেয়েটার পেছনে লেগো না, ওর বিয়ে হয়েছে, আমি আমার ছেলে খুনি মানতে পারবো। আমার ছেলে পর স্ত্রীর দিকে নজর দিচ্ছে, এটা মানতে আমার রুচিতে বাঁধবে। সব ঠিকঠাক হলে ওর থেকেও সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব। এর মাঝে আর কোনো ঝামেলা বাঁধিও না, যাতে করে আবার তোমায় জেলে যেতে হয়। শেফালি স্বামীর হাত থেকে ফোন নিয়ে কানে চেপে ধরে উচ্ছ্বাসকে বলে বাবা। উচ্ছ্বাস জবাব না দিয়ে ফোন কেটে দেয়। শেফালি অশ্রুসিক্ত চোখে হাতের ফোনের দিকে তাকিয়ে থাকে। উচ্ছ্বাস স্বাভাবিক গলায় সজীবকে বলে, ঝামেলা হয়েছিল কোনো? চেক আউট তো আগেই করে নিয়েছিলি তাই না? হ। সজীব উত্তর দেয়। উচ্ছ্বাস বলতে থাকে, আচ্ছা যে আমি কিছুক্ষণ একা থাকবো। উর্বি চুপচাপ বসে আছে। লুৎফান্নাহার চিন্তিত হয়ে মেয়েকে দেখছেন। এভাবে হঠাৎ করে চলে এলো কেন উর্বি? জামির সাথে ঝগড়া হয়েছে, কিছু বলছেও না। সে উর্বির কাঁধে হাত দেয়। হ্যাঁ রে, ওদিকে সব ভালো? সব ভালো। তাহলে হঠাৎ এলি যে? উর্বি রেগে যায়। কি এসএসসি পর থেকে একই কথা বলে আসছে, এসএসসি খুশি হওনি নাকি? ঠিক আছে, চলে যাব। উর্বি উঠে গিয়ে রুমে ঢুকে ধপাস করে দরজা লাগিয়ে দেয়। লুৎফান্নাহার চুপ করে বসে আছেন। তহুরা আর তার স্বামী রেজাল কবির একে অপরের দিকে তাকিয়ে থাকে। রওশনারা নিজ বাড়িতে ফিরেছেন। বাড়ি ফিরেই তিনি লিভিং রুমের সোফাতে আরাম করে বসে প্রথম যে কথাটি বললেন তা হলো, বড় বৌমা, আমাকে একটু পানি খাওয়াতো। উর্বি পানি নিয়ে আসে না, পানি আনে আমিরুন। তুই এনেছিস কেন? তোর কাছে চেয়েছি আমি। আমিরুন থতমত খেয়ে বলে, ভাবি তো বাড়িতে নেই আম্মা। কোথাও বেরিয়েছে? রহনব কোথায়? হসপিটালে। ভাবি হের বাপের বাড়ি চলে গেছে আম্মা। রওশনারা আমিরুনের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, বাপের বাড়ি গিয়েছে মানে? কখন ফিরবে, কখন আশ্চর্য, আমাকে ফোন দিয়ে জানানোর প্রয়োজন মনে করলো না একবার? আমিরুন ভয় পেয়ে যায়। রওশনারা খেপে গিয়েছেন। এখন একে কিভাবে থামাবে ও? রাউন্ড আপ কই? ও তো আমায় কিছু বলল না। ভাইজান হাসপাতালে আম্মা। ভাবি ভাইজানেরও কিছু বলে নেই, একা একা চলে গেছে। রওশনারা অবাক হয়। উর্বি একা একা চলে গিয়েছে কেন? ফিরবে কবে জানিস কিছু? জানিয়েছে না আম্মা। কি হইতেছে তাই বুঝতে পারতেছি না। রাউনাফের সাথে ঝগড়া বা মনোমালিন্য হয়েছিল তা আমি কেমনে কমু আম্মা? রওশনারা দাঁতে দাঁত কিরমির করে সামিউল সিঁড়ি দিয়ে নামছে। রওশনারা সামিউলকে দেখে বলে, তোর বউ কোথায়? ছাদে। মা কেন? বাহ, একটা পোয়াতি মেয়ে মাগরিবের ওয়াক্তে ছাদে গিয়ে ঢ্যাং ঢ্যাং করছে, আর বাড়ির বউ, বড় বউ কাউকে কিছু না বলে চলে গিয়েছে। চমৎকার। তোর মনে হচ্ছে না এ বাড়ির বউদের শাসনে না রাখার ফল এটা? সামিউল বলে, মা অন্তর একটু হাওয়া খাচ্ছে, আর ভাবি বাপের বাড়িতেই তো গিয়েছে, চলে আসবে। এত হাইপার হওয়ার কোনো কারণ নেই। রাগ উঠবে না আমার? দুটোতে মিলমিশ করাতে আমার জান বেরিয়ে যাচ্ছে। উর্বি তো এভাবে চলে যাওয়ার মেয়ে নয়, নিশ্চয়ই আমার বড় ছেলের অবদান আছে এতে। তা থাকতে পারে। ভাইজান তো ভাবিরে পাত্তাই দেয় না, খালি হাসপাতাল হাসপাতাল করিয়া শেষ হইয়া যায়। আমিরুন রওশনারাকে সম্মতি জানিয়ে বলে। সামিউল আমিরুনকে চোখ রাঙানি দেয়। আমিরুন চুপ হয়ে যায়। রওশনারা সামিউলকে বলে, তুই ওকে চোখ রাঙাচ্ছিস কেন? ও কি ভুল বলেছে আমি দেখি না? আমার চোখ নেই? 7 দিনের জন্য পাঠিয়েছিলাম ঘুরতে, তারা 3 দিনই ফিরে এসেছে। নিশ্চয়ই হাসপাতালের দোহাই দিয়ে এসেছে তোর বড় ভাই। আমি পুরোপুরি নিশ্চিত রাউনাফের সাথে রাগারাগি করে উর্বি চলে গিয়েছে। কত সংসারী একটা মেয়ে, তোর বড় ভাই একটু বুঝবে না? মা, সেটা ভাইয়ার সাথে উর্বি বিয়েটা দেওয়ার আগে তোমার মাথায় আনা উচিত ছিল। তুমি আর নুরুন্নাহার খালা, তোমরা দুজনে দায়ী। রওশনারা রেগে সামিউলের দিকে চায়। পুরোনো কথা টেনে আনছিস তুই? সামিউল ভয় পেয়ে যায়। মনে মনে বলে, এই রে, মাকে খেপিয়ে দিলাম। রওশনারা দাঁত কিরমির করে বলে, যা গিয়ে তোর বউয়ের ঘাড় ধরে ছাদ থেকে নিয়ে আয়, মাগরিবের আজান দিয়ে দেবে। হাওয়া খেতে গিয়েছে। আমরা যেন বাস্তা হাওয়ায় নেই। স্যামুয়েল বুঝতে পারে তার মা ভীষণ খেপেছে, তার এখন এখান থেকে কেটে পড়েই ভালো। সে দ্রুত সিঁড়ি উপরে উঠতে গিয়ে আছাড় খায়। তারপর আবার উঠে দৌড়াতে থাকে। রওশনারা বিড়বিড় করে বলে, ছাগল একটা। আমরান ফিক করে হেসে দেয়। রওশনারা রাগী দৃষ্টিতে সেদিকে তাকায় বলে, তুই হাসছিস কেন? যে আমার চোখের সামনে থেকে। তো শ্রদ্ধেয় বড় ভাইজান এলে বলবি আমার সাথে যেন দেখা করে। আমি আমার ঘরে গেলাম, কেউ বিরক্ত করবি না। শর্মি উর্বিকে ফোন দিচ্ছে। নাবিল পেছন থেকে বলে, কাকে ফোন দিচ্ছিস? শর্মি হঠাৎ করে ভয় পেয়ে হাত থেকে ফোন ফেলে দেয়। তারপর বুকে থুতুরি দিয়ে বলে, তুমি আমার ভয় পেয়ে দিয়েছ ভাইয়া? আচ্ছা সরি, কাকে ফোন দিচ্ছিলি?
কথাটি বলে নাবিল মেসো থেকে শর্মির ফোন উঠিয়ে দিতে গিয়ে দেখে উর্বির নাম্বার। নাবিল হেসে নাটকীয় ভঙ্গিতে বলে, ও তোর মাকে? তা আন্টি লিখে রেখেছিস কেন? বোকামে, মা কি কেউ আন্টি বলে? শাইম এসে নাবিলের পেছনে দাঁড়ায় বলে, নাবিল তোর কোনো কাজ নেই, যা এখান থেকে, ওকে খাপাচ্ছিস কেন? নাবিল মুখ ভেঙচিয়ে বলে, ও আমি তো ভুলেই গেছিলাম, তোরও তো মা। শাইমি রেগে নাবিলের দিকে তাকিয়ে থাকে। নাবিল হাসতে হাসতে ঘর থেকে বের হয়। যাওয়ার সময় দরজার বাইরে থেকে বলে, তোদের মা তো গেল, এখন কার কোলে শুয়ে ফিডু খাবি শর্মি? শর্মি রেগে গিয়ে কিছু বলতে এগিয়ে যায়। শাইমি শর্মির হাত ধরে আটকায়, ছাড় তোর কথা, তোকে খাপাচ্ছে, আন্টিকে ফোনে পেলি, ধরছে না আপু। কি হলো বলতো? শর্মি তাকিয়ে থাকে। আন্টি এরকম কেন করছে? আন্টি তার সাথে কথা বলতে চায় না? আমিরুন সদর দরজা খুলে দেয়। রওনক ঘরের ভেতরে ক্লান্ত ভঙ্গিতে পা রাখতে আমিরুন বলে ওঠে, আপনার আম্মা হের কথা শুনতে বলছে ভাইজান, মা আসবো? রওশনার একটা ইসলামিক বই পড়ছিল। রওনকের কথায় তার দিকে না তাকিয়ে বলে, আয়। রওনক সরাসরি রওশনার ঘরে এসেছে, তার হাতে অ্যাপ্রন, স্টেথোস্কোপ। রওশনা বলে, বস। তুমি বলো কি জন্য ডেকেছিলে? বৌমা কেন গিয়েছে? রওনক শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। রওশনারা বলতে থাকে, কি করেছিস তুই? আমি কি করেছি মানে? মা, তোমার কি মনে হয় না তুমি? মেয়েটাকে তো দেখেছি আমি কতটা সংসারী হয়ে উঠেছিল, তোর অবদান ছাড়া এভাবে হুট করে চলে যেতে পারে না। রওনককে থামিয়ে দিয়ে বলে রওশনারা, স্টপ মা, নাও প্লিজ স্টপ। বারবার নিজের মতামত, নিজের ধারণা দিয়ে তুমি সব বলো। মা, তুমি জানো তুমি কতটা ভুল? রওশনারা ছেলের ধমক শুনে অবাক হয়ে ছেলের দিকে তাকায়। রওনক বলতে থাকে, কি বলেছিলে? পাত্রী রাজি, কারণ তার বড় ভাই খালা বলেছে পাত্রী রাজি। আমাকে একটু সময় অবধি দিলে না, পুরো দুনিয়ার কাছে একটা উপহাসের পাত্র বানিয়ে ছেড়ে দিলে। সবাই আঙ্গুল তুলছে আমার দিকে। আমার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে এই একটা জায়গায় এসে। তুমি আর তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেল, এগুলো বন্ধ করো এখন প্লিজ। আমি পাজেলড হয়ে আছি মা। রওশনারা অবাক চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই? বেশ করেছি, যা করেছি বেশ করেছি, দে আমাকে ফাঁসি দে, সবাই দে। রওনক মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি শোধরাবে না তাই না? কথাটি বলে রওনক হন্তদন্ত হয়ে ঘরের দিকে যায়। আর রওশনারা দরজার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। ঘরে ঢুকে রওনক অ্যাপ্রন আর স্টেথোস্কোপ বিছানার উপর ছুঁড়ে ফেলে ধপ করে বিছানার একপাশে বসে পড়ে। টাইয়ের নট আলগা করে মেঝের দিকে দৃষ্টি দিয়ে চুপচাপ দীর্ঘ সময় অতিবাহিত হয়। মাথা তুলে রওনক ধীরে ধীরে বেডসাইডের টেবিলের ওপর রাখা সীমালার ফটো ফ্রেমটির দিকে তাকায়। অস্বাভাবিক দুর্বল লাগছে। হঠাৎ নিজেকে কাঁপা কাঁপা হাতে সীমালার ফটো ফ্রেমটি তুলে নিয়ে দেখতে থাকে ছবিটা। বিড়বিড় করে বলে ওঠে, প্লিজ কনসোল মি সীমালা। দরজার বাইরে এসে দাঁড়ায় আমিরুন। নিচু গলা ডাকে, ভাইজান আসবো? রওনক ফটো ফ্রেমটা জায়গা মতো রেখে বলে ওঠে, আয়। আমিরুন ঘরে ঢোকে। রওনক বলে, কিছু বলবি? আপনার সাথে আমার কাছে কথা ছিল ভাইজান। রওনক অবাক হয়ে আমিরুনের দিকে তাকিয়ে থাকে। কথা? কি বল? এসেছিস কেন? প্রশ্নটি করে উর্বির খালা নুরুন্নাহার উর্বির দিকে তাকিয়ে আছে। তিনি তার মেয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে উর্বিদের বাড়ির সবাইকে নিয়ে যেতে এসেছে। উর্বি নির্বিকার চিত্তে তার শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখছে। তারপর বলে, আমার বাপের বাড়ি আসবো না? জামাই ছাড়া আসবি না? জামাই নিয়ে বছরে 2 ঈদে বেড়াতে আসবি, তাও 2 দিনের জন্য। এটা বাংলাদেশের কোনো সংবিধানে লেখা নেই এমন কোনো নিয়ম। এই নিয়ম শুধুমাত্র তোর জন্য। উর্বি চুপ করে থাকে। নুরুন্নাহার বলতে থাকে, কি কথা বলছিস না কেন? উর্বি চুপ করেই থাকে। নুরুন্নাহার বলতে থাকে, যাই হোক, গুছিয়ে সব কিছুই, এখানে আসিস যখন, তুইও চল আমাদের বাড়িতে। গাড়ি এখানেই থামাতে হচ্ছে। এই গাড়ি নিয়ে উর্বিদের পাড়ায় সরু রাস্তায় ঢোকা মুশকিল। রওনক চিন্তিত হয়ে বসে আছে। গাড়ি না হয় সেখানে থাকবে, কিন্তু সে কি করবে? এই ঝুম বৃষ্টিতে বাইরে পা দেবে কিভাবে? আধা ঘন্টা ধরে সে একইভাবে বসে আছে। রাতও অনেক হয়েছে, রাত 10টা। যদিও তেমন বেশি রাত না, তবে উর্বিদের এলাকা শুনশান হয়ে আছে, বৃষ্টির জন্য হতে পারে। রওনা দিয়েছে সন্ধ্যা নাগাদ। হাসপাতাল থেকে রওনা দিয়েছে। এখানে পৌঁছে বৃষ্টি তাকে পেয়ে বসলো। এখন রওনা কি করবে? এইভাবে তো বসে থাকা যায় না। মেন রোড থেকে 7-8 মিনিটের রাস্তা। রওনা ফেটে যাবে এই বৃষ্টিতে। উর্বির মন মেজাজ বিগড়ে আছে। সন্ধে থেকে লোডশেডিং, মোমবাতির টিমটিমে আলো, আর তার উপরে মশার উপদ্রব। মোবাইলটা অফ হয়ে আছে। শর্মির কথা মনে পড়ছে খুব উর্বির। শর্মির ফোন ধরেনি, তার জন্য খুব অনুশোচনা হচ্ছে।
মেয়েটার সাথে একটু কথা বলে নিলে খুব কি ক্ষতি হয়ে যেত না তার। সে উপর হয়ে শুয়ে ছিল, মাথা তুলে তহুরাকে ডাকে, ভাবি আর একটা কাজ জ্বালিয়ে দাও না, আগেরটা শেষ হয়ে গেল। তারপর তার মনে পড়ে সে বাড়িতে একা, জেদ করে যায়নি সবার সাথে। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, উর্বির বেশ শীত লাগছে। সে একটা কল জ্বালিয়ে নিজের ঘরে যেতে নেয়, তখনই দরজায় কেউ ধাক্কা দেয়। উর্বি দাঁড়িয়ে পড়ে, এত রাতে কে এলো? বাড়ির সবাই নয় তো? কিন্তু তাদের তো আজ আসার কথা না। উর্বির হঠাৎ খুব ভয় হতে শুরু করে। প্রতিবেশীর বাড়িও তাদের বাড়ি থেকে বেশ দূরে, খুব ভয় করছে তার। উর্বি কয়েল রেখে মোমবাতি নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজার পাশে থেকে বলে, কে? রাওনাফ শীতে কাঁপছে। সে কাঁপতে কাঁপতে জবাব দেয়, উর্বি আমি রাওনাফ। দরজা খোলো। উর্বি চমকে ওঠে। কার গলা শুনছে সে? কে এসেছে? এই ভারী পুরুষালী কণ্ঠস্বর শুনে তার বুক চিনচিনি উঠল। কেন? এমন অনুভূতি তখন হয় যখন কেউ কারো অপেক্ষা করতে থাকে, একসময় তার সান্নিধ্য পায়। তবে কি সে রাওনাফের জন্য অপেক্ষা করছিল? সে জানতো না, নিজেও মানত না, ভাবে নি রাওনাফ আসবে। রাওনাফের আসারও তো কথা ছিল না, তবে তার অবচেতন মন চাইতো রাওনাফ আসুক। এমনটাই কি? উর্বি কিছুই বুঝতে পারছে না, সত্যি কি রাওনাফ নাকি তার ভ্রম। নিশ্চিত হবার জন্য সে কাঁপা গলায় আবার বলল, কে? ওপাশ থেকে রাওনাফ বলে, আরে আমি রাওনাফ। উর্বি দরজাটা খুলে দাও তাড়াতাড়ি। উর্বি একটা গভীর নিঃশ্বাস ফেলে দরজাটা বাড়িয়ে দেয়। সিটকিনি তুলে দরজা খুলে তাকিয়ে থাকে সামনের দিকে, ক্লান্ত কিন্তু অনুসন্ধানী দৃষ্টিতে দেখতে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বাটে সিমসাম গরনের গভীর চাহনি শান্ত গোছালো মধ্যবয়সী পুরুষটাকে। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান।